সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমাদের এই বিশেষ ক্লাসে। আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান। রাষ্ট্রের এই ক্রান্তিকালীন অবস্থায় যখন এই সিচুয়েশন আমরা সেখানে পড়াশোনা করতে পারতেছি, আমরা নিশ্চয়ই ভাগ্যবান। আল্লাহ আমাদেরকে পছন্দ করেন। আমরা এই রাত প্রায় এখন প্রায় কয়টা, 9:32, এখন আমরা পড়াশোনার মধ্যে আছি। সো আজকে আমরা যে পিরিয়ডটা শুরু করব সেটা হচ্ছে রেনাইসেন্স পিরিয়ড, আমরা সবাই জানি। বাট যারা গতকালকে লাস্ট ক্লাসটা আমরা করিনি তাদের হয়তো বা একটু আমাদের সাথে একসাথে যেতে সমস্যা হতে পারে। সো আমি আরেকবার সংক্ষেপে একটু সালটা মনে করিয়ে দিই। লাস্ট ক্লাসে কিন্তু আমরা সাল নিয়ে খুব বেশি একটা প্যারা নেই। আমরা হচ্ছে ফিলসফিক্যাল যে চেঞ্জগুলো হয়েছে ইংলিশ লিটারেচারে, স্পেশালি ইংলিশ লিটারেচারটা যখন আমাদের শুরু হলো, মানে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে, তারপরে হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, এই দুইটা পিরিয়ড আমরা দেখেছি। আমরা জানি যে এই দুইটা পিরিয়ডের পরে যে পিরিয়ড সেটার নাম হচ্ছে রেনাইসেন্স। এবং আমরা এটাও জানি যে আমরা বলেছিলাম যে রেনাইসেন্স মানে হচ্ছে রিবার্থ। রিবার্থ কিসের রিবার্থ সেটা আমরা গত ক্লাসে বলেছি, আমরা একটু পর আবার আলোচনায় যাব। বাট একটা মজার জিনিস দেখেন, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে এই যে ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ড, এই সময়ে খুব বেশি পরিমাণ ইংরেজি সাহিত্য আমরা দেখতে পাই না, খুব অল্প পরিমাণ সাহিত্য আমরা দেখতে পাই। এবং আমরা বলেছি লাস্ট ক্লাসের কারণ হচ্ছে ওই সময় আমাদের ইংল্যান্ডে, ওই সময় ইংল্যান্ড ছিল খুব একটা ক্রিটিক্যাল স্টেজে। আমরা আলোচনা করেছি ডিটেলস যে ওই সময় কিভাবে অ্যাংলো জার্মানিক ট্রাইব, তারপর হচ্ছে অন্যান্য ওয়েস্ট কিছু জার্মানিক ট্রাইব যেমন হচ্ছে আপনার ভাইকিংস, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ট্রাইব নরম্যানস, তারা ওই সময় ইংল্যান্ডে অ্যাটাক করতো। এর কারণে ইংল্যান্ডের ইংরেজি ভাষাটা তখনও খুব বেশি পরিমাণে রাষ্ট্রভাষা হিসাবে আর কি তখনও স্বীকৃতি পায়নি, বা খুব কম ছিল আর কি। বেশিরভাগ মানুষই তখন ফ্রেঞ্চে কথা বলতো। আমরা সাল সহ দেখেছি কিভাবে বা ফ্রেঞ্চ থেকে ইংরেজি ভাষাকে রাষ্ট্রভাষা করা হইলো ইংল্যান্ডের। তো দেখেন, সেজন্য এই সময়ে কিন্তু আমরা এই মিডল ইংলিশ পিরিয়ডের শেষের দিকে আমরা একটা ডার্ক এজ পাই অথবা একটা ব্যারেন এজ পাই। এবং আমরা বলেছিলাম যে প্রত্যেক ডার্কনেসের পরই আমরা একটা আলো দেখতে পাই, আর সেই আলোটাই হচ্ছে আমাদের এই রেনাইসেন্স। এখন এই যে রেনাইসেন্স, রে অফ লাইট, এটা কিন্তু শুধুমাত্র আমরা আজকে ডিসকাস করব যদিও ইংলিশ লিটারেচারের পার্সপেক্টিভে, বাট ইট ইজ মোর কানেক্টেড দ্যান লিটারেচার টু দিস সিভিলাইজেশন অফ দিস এন্টায়ার ওয়ার্ল্ড। সো আমরা যদি একটু বইটা খুলি, আমরা সবাই একটু রেনাইসেন্সটাকে খুলি, সবাই পেজ নম্বর 22-তে যান আপনারা। তো রেনাইসেন্সের শুরুটা যদি আমরা একটু দেখি, রেনাইসেন্সটা একদম শুরু হয়েছিল আপনার ইতালিতে। রেনাইসেন্সের সূচনা ইতালিতে, আপনার হচ্ছে ফ্লোরেন্সে। এখন এই ইতালির ফ্লোরেন্স কেন রেনাইসেন্সের আসলে শুরু হলো, এটা আমরা একটু দেখব। এটা দেখলে আমাদের ইতিহাসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা জানি যে আহ আমরা জানি যে ওল্ড ইংলিশ পিরিয়ড কিংবা মিডল ইংলিশ পিরিয়ড, এগুলো শুরুই হয়েছে কিন্তু আপনার 460 থেকে অ্যারাউন্ড 450 থেকে 1066 পর্যন্ত ছিল হচ্ছে আপনার ওল্ড ইংলিশ পিরিয়ড। তারপরে দেখেন যে 1066 থেকে আমরা দেখেছি একদম 1500 পর্যন্ত ছিল আপনার হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। তার মানে প্রায় আপনার হচ্ছে এই 1000 বছর মাঝখানে ওল্ড ইংলিশ এবং মিডল ইংলিশ পিরিয়ড। বাট এর আগে ওই অঞ্চলে কারা রাজত্ব করত এটা একটু আমরা দেখি। ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ডের আরো আগে তারা ছিল হচ্ছে রোম্যান্সরা। রোম্যান্স, আমরা সবাই রোমান সাম্রাজ্যের নাম শুনেছি, যে রোমান সাম্রাজ্য ছিল এক সময়ে পুরো পৃথিবীর 3/2 ভাগ এরিয়া জুড়ে, এবং পুরো ইউরোপ থেকে শুরু করে আপনার একদম ওয়েস্ট ইউরোপ, ইস্টার্ন ইউরোপ, তারপর হচ্ছে এশিয়া, ওইদিকে হচ্ছে সিনাই পেনিনসুলা মানে হচ্ছে আফ্রিকার, মানে বিশাল এরিয়া জুড়ে ছিল আমার তখন রোমান এম্পায়ার। রোমান এম্পায়ার, এবং রোমান এম্পায়ারের আগে সেখানে ছিল আপনার গ্রিকরা, গ্রিক এম্পায়ার। এখন দেখেন এই গ্রিকদের যে লিটারেচার বা গ্রিকদের যে হচ্ছে আমরা বলি লার্নিংস, অথবা গ্রিক সময়ের যে আপনার ইনভেনশনস আমরা যদি দেখি, তখন আমরা এই গ্রিকদের লার্নিং গুলাকে এবং এই রোমান পিরিয়ডের লার্নিং গুলাকে আমরা বলবো
এইজ অফ এইজ অফ অ্যান্টিকুইটি অথবা ক্লাসিক্যাল এইজ। তো দেখেন এটা ছিল একটা ক্লাসিক্যাল এইজ। এটার পরে আসলো আমার ওল্ড ইংলিশ পিরিয়ড, তারপরে আসলো আমার মিডল ইংলিশ পিরিয়ড, আর তারপরে এখানে আসলো আমার রেনাইসেন্স। রেনাইসেন্স তার মানে এই রিনাইসেন্স হচ্ছে রিবার্থ অফ দ্যাট ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি দ্যাট ওয়াজ ডিউরিং দি গ্রিকস অ্যান্ড দি রোম্যান্স। কারণ আমরা রোমান পিরিয়ডের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো যে এই যে রোমানদের মানে হচ্ছে ক্যাথলিক খ্রিস্টিয়ান যারা, তাদের একদম তীর্থস্থান বলা হয় যে জায়গাটাকে, সেটার নাম হচ্ছে সেন্ট পিটার্স। এই সেন্ট পিটার্স এই ইতালিতে এটা অবস্থিত, এবং এটার আহ, মানে স্রষ্টা ছিলেন যে এটাকে তৈরি করেছেন, তার নাম হচ্ছে মাইকেল। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। মনে হয় নেটওয়ার্কের একটু সমস্যা ছিল। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে রোমান এম্পায়ারের সময়। তো আমরা দেখলাম হচ্ছে গ্রিক এন্ড হচ্ছে রোম্যান্স, তাদের সময়ের যে হচ্ছে স্কাল্পচার্স, পেইন্টিংস, রাইটিংস, মানে যে কোনো ক্রিয়েশন, এগুলাকে বলা হয় এজ অফ অ্যান্টিকুইটি অর ক্লাসিক্যাল লার্নিং। তো তাদের পরে আসলো আমার ওল্ড ইংলিশ পিরিয়ড, তারপরে আসলো হচ্ছে আমার মিডল ইংলিশ পিরিয়ড, তারপরে আমার আসলো হচ্ছে রিনাইসেন্স। এই রিনাইসেন্স মানেই হচ্ছে আপনার এই ক্লাসিক্যাল অ্যান্টিকুইটিটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। রেনাইসেন্সের মূল ভিত্তিগুলো কি কি আমরা একটু পরে দেখবো, বাট এবার আমরা একটু মানচিত্রটার দিকে তাকাই সবাই। কল্পনায় একটা মানচিত্র আঁকি। মানচিত্রটার দিকে যদি আমরা দেখি, এদিকে হচ্ছে মেডিটেরিয়ান সি। এই মেডিটেরিয়ান সি এর যে আপনার হচ্ছে এই যে ইউরোপটা, ইউরোপটার একদম একদম হচ্ছে আপনার উপরের দিকের অংশটা যেটা, এটাকে বলা হয় ওয়েস্টার্ন ইউরোপ। ওয়েস্টার্ন ইউরোপ। আর এই পাশের যে ইউরোপের অংশটা সেটাকে বলা হয় আপনার ইয়েস্টার্ন। এখন আমরা যদি একটু কল্পনা করি, রোমান এম্পায়ার কিন্তু এ পুরো পুরো এরিয়াটা জুড়েই ছিল, পুরো এরিয়া জুড়ে রোমান এম্পায়ার ছিল। এখন এই পুরো এরিয়াতে যেহেতু রোমান এম্পায়ার ছিল, এই রোমান এম্পায়ারটা যখন ধ্বংস হওয়া শুরু হইলো, মানে যখন সেখানে ইভাকুয়েশন শুরু হইলো, রোমানরা তাদের জায়গা ছেড়ে দেওয়া শুরু করলো, প্রথমে আপনার এই ওয়েস্টার্ন ইউরোপ যেটা ওপরের অংশটা যেটা, তারা হচ্ছে সেখানে রোমান এম্পায়ারটা কলাপস হইলো একদম শুরুতে। শুরুতে কলাপস হচ্ছে আপনার ওয়েস্টার্ন এম্পায়ার, ওয়েস্টার্ন রোমান এম্পায়ার। এতে করে কি হইলো আপনার, এই ওয়েস্টার্ন রোমান এম্পায়ারের মধ্যে আপনার নানান জাতি নানান সময়ে এসে তারা হচ্ছে অ্যাটাক শুরু করলো। সেজন্য কিন্তু এখানে আপনার এই যে ওয়েস্টার্ন ইউরোপে আপনার ডার্ক এজ শুরু হয়ে গেল। ডার্ক এজ, এই ডার্ক এজ এটা কিন্তু লিটারেচারের উপরে প্রভাব ফেলেছে। সেজন্য আমরা এই মিডিয়েভাল এজে আমরা একটা ডার্ক এজ দেখতে পাই, যখন আমরা একদম পুরো এরিয়া ইংল্যান্ড থেকে শুরু করে অন্যান্য ইউরোপের অনেক দেশ, ইতালিতেও কয়েকবার আক্রমণ করেছে ভাইকিংসরা, তখন হচ্ছে আপনার এই ইংলিশ লিটারেচার বলেন, সেটার হচ্ছে আপনার কি বলে কমতে থাকলো। এখন মজার ব্যাপার কি দেখেন, খুব মনোযোগ দিবেন সবাই এই জায়গাটাতে। এই ওয়েস্টার্ন ইউরোপের যারা হচ্ছে যারা ওখানে বসবাস করত গ্রিক সময় থেকে, যারা ওখানে গ্রিক অ্যান্টিকুইটিটাকে ধারণ করত, ক্লাসিক্যালিজমটাকে ধারণ করত, যেসব পেইন্টাররা, যেসব স্কাল্পচাররা, অথবা যারা হচ্ছে আপনার এরকম মিউজিশিয়ান, তারা হচ্ছে যখন এখানে অ্যাটাক হওয়া শুরু হলো, তারা সবাই কোথায় চলে আসলো? এই ইস্টার্ন রোমান এম্পায়ারে তারা চলে আসলো। দেখেন, ইস্টার্ন রোমান এম্পায়ারে তারা চলে আসলো। আর ইস্টার্ন রোমান এম্পায়ারের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমার তুরস্ক, আমরা সেটা সবাই জানি। তুরস্ক মানে হচ্ছে আপনার টার্কি, তুর্কিশ। এই তুরস্কে যখন আপনার এই জ্ঞানী গুণীরা সবাই এখানে চলে আসলো, তখন দেখেন আবার কি হইলো, আবার হচ্ছে ওই গ্রিক অ্যান্টিকুইটি, গ্রিক ভ্যালুস, সেটার ধারক এবং বাহক হয়ে গেল আপনার এই তুরস্ক। এই জন্যই কিন্তু আমরা দেখি তুরস্ক আজকে এত সুন্দর। যারা তুরস্ক গিয়েছেন, আমি যাইনি অবশ্য, মানে তুরস্ক গেলে আপনি পৃথিবীর অনেক পুরাতন পুরাতন জায়গা আপনি দেখতে পারবেন, যেখানে হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে একদম চোখের সামনে, ওইরকমই আছে এখনো। সো এই তুরস্কে যখন আপনার এই জ্ঞানী গুণীরা চলে আসলো, গ্রিক ভ্যালু যারা প্রিচ করে তারা চলে আসলো, তখন কি হইলো দেখেন, এই রোমান এম্পায়ার যখন ওয়েস্টার্ন তারা হচ্ছে মানে মানে তাদের দখল কমে গেল, সেখান থেকে এখানে চলে আসলো, এই ইস্টার্ন রোমান এম্পায়ারও একসময় কলাপস হওয়া শুরু করলো। এবং সেখানে হচ্ছে আপনার মুসলিম শাসকরা তখন সেখানে হচ্ছে আপনার অ্যাটাক করলো এই এরিয়াতে।
তো তখন দেখেন আবার কি হইলো, আবার এই তুরস্কের মধ্যে আবার একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হইলো না? তুরস্কে যেসব গ্রিক রাইটার্স ছিল, পেইন্টার্স ছিল, যারা এতদিন এই তুরস্ককে আপনার বলা হয় ওই সময়কার হচ্ছে কনস্ট্যান্টিনোপল, মানে হচ্ছে সার্বজনীন রাজধানী এরকম, ক্যাপিটাল অফ অল ক্যাপিটালস। সেই তুরস্ক থেকে তখন যখন এখানে আবার ইসলামের কিছু লিডার আক্রমণ করলো, মোহাম্মদ টু যে লিডার এখানে আক্রমণ করেছিল, সো ওনার আক্রমণের কারণে তারা আবার চলে গেল কোথায় বলেন তো, এই ওয়েস্টার্ন এরিয়াতে, ওখানে চলে গেল। তখন ওনারা কোথায় স্থান করলো, সেটা হচ্ছে ইতালির রোমে। এই ইতালির রোমে যখন তারা গেল, তারা কিন্তু আগে হচ্ছে এই এখানেই ছিল, আগে ওয়েস্টার্ন ইউরোপেই কিন্তু তারা ছিল। তারা কি করলো দেখেন, তারা তাদের গ্রিক ফিলোসফি নিয়ে ঘুরে এসে আবার তাদের আগের মাতৃভূমিতে ফিরে এলো। এটা কি আমরা কি রিবার্থ বলতে পারি কিনা, আমার সাথে সাথে বলেন তো, ইয়েস অর নো? রিভার। জি ভাইয়া। এটা কি বলবো, রিবার্থ অফ অর রিভাইভাল অফ নলেজ অর লার্নিং। এবার মজার যে ঘটনাটা তারা ঘটানো শুরু করলো, তারা তো গ্রিক রাইটিংস নিয়ে আসছে সাথে করে, মূল্যবান লেখাগুলা। তারা এগুলা এই পুরো ওয়েস্টার্ন এম্পায়ারে, মানে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার তো তখন আর ছিল না, মানে পুরো ওয়েস্টার্ন ইউরোপে তারা হচ্ছে এই গ্রিক আপনার হচ্ছে যে লেখাগুলো আছে, পোয়েট্রি গুলো আছে, সেগুলো তারা প্রিচ করা শুরু করলো। তারা চিন্তা করলো, আমরা যদি নলেজ প্রিচ করতে না পারি এখন, আমরা প্রিভেইল করব না। অনলি নলেজ শিল প্রিভেইল, হোয়াট এভার মে দি সিচুয়েশন বি। তখন তারা এই গ্রিক নলেজ প্রিচ করা শুরু করলো, শেখানো শুরু করলো। এবং আপনারা জানেন সেটা হচ্ছে ওই সময়ে আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এই গ্রিক ল্যাঙ্গুয়েজের উপর কোর্স শুরু করা হইলো। চিন্তা করেন কত বড় একটা পরিবর্তন। সো এইটাই হচ্ছে আমার রিভাইভাল অফ লার্নিং আমরা বলতে পারি। আর এর পেছনে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, ঐতিহাসিক ইনগ্রিডিয়েন্টস। যেমন ওরা যখন তুরস্ক থেকে রোমে প্রবেশ করলো, সেই সময় কিছু সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হয়েছিল, যে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট গুলোকে বলা যায় যে ওয়ান অফ দি ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, যেটা ভাবতেও এখনো মানুষের মানে ইয়া হয়। অথচ মানে ইনভেনশন গুলো কিন্তু ইজি ছিল, খুব বেশি ডিপ্লোম্যাটিক ছিল ব্যাপারটা তা না, বাট এই যে চেঞ্জ অফ মাইন্ড, এটাই তো একটা নিউ স্টেপ। এই জন্যই আমরা দেখি ওল্ড ইংলিশ মিডল ইংলিশ পিরিয়ডের পরে গ্রাফটা ঠিক এইভাবে চেঞ্জ হয়ে গেছে। ওল্ড ইংলিশ মিডল ইংলিশ, এটা হচ্ছে রেনাইসান্স, এইভাবে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আর কি কি ইম্প্যাক্ট অর ইনগ্রেডিয়েন্টস ছিল, লেটস চেক দেম আউট। প্রথমটা ছিল ওই সময় প্রিন্টিং প্রেস মেশিন আবিষ্কার করলো গুটেনবার্গ নামে একজন ব্যক্তি সম্ভবত। প্রিন্টিং প্রেস, আর প্রিন্টিং প্রেস আবিষ্কার করা মানেই হচ্ছে ইট বিকামস ইজি ফর ইউ টু স্প্রেড ইউর প্রোপাগান্ডা, ইফ ইউ মিন। সো দেখেন, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, সো দেখেন এই যে আপনার এই গ্রিক ল্যাঙ্গুয়েজটা তখন তাদের জন্য পড়ানো খুব বেশি সহজ হয়ে গেল। তারা সব জায়গায় স্প্রেড করা শুরু করলো প্রিন্টিং প্রেস আবিষ্কার করার কারণে। এবং সেখানে হচ্ছে তখন অনেক চিত্রশিল্পী, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জো, তাদের মতো মহৎ মহৎ শিল্পীদের জন্ম ওই সময়ে। এবং তারা হচ্ছে ওই সময়ে এমন কিছু আবিষ্কার করছে যেটা পরবর্তীতে পৃথিবীকে একদম পুরো 3 ডাইমেনশনাল চেঞ্জ করে দিছে। যেমন সেন্ট পিটার্স, এই বিল্ডিংটার ভবনটার যে স্ট্রাকচারটা আপনার ওই সময় মাইকেলেঞ্জো করেছে, এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে যে এরকম স্ট্রাকচার ওই গ্রিক অ্যান্টিক নলেজ ছাড়া আসলে সম্ভব না। সো আমরা এবার একটু বইয়ে ঢুকি, অনেকক্ষণ গল্প স্বল্প করলাম। বইয়ে দেখি কি আছে। এবার আমরা একটু রেনাইসেন্স পিরিয়ডটা শুরু করি। বই থেকে কি কি পড়বো আমরা একটু বলে দিই, আপনারা দ্রুত দাগায় নেবেন। একদম প্রথম প্রশ্ন, রেনাইসান্স পিরিয়ডটাকে আমরা বলি যে সেটা হচ্ছে 1500 থেকে 1660, এটা বলি। এখন দেখেন, এই যে 1500 থেকে 1660 বলি, বাট রেনাইসান্স কিন্তু শুরু হয়েছে 1500 থেকে না। রেনাইসান্স শুরু হয়েছে কিন্তু আপনার 1300-র পর থেকে। ওই সময় কোথায় শুরু হয়েছে বলেন তো, 1300 সালের দিকে? ইতালিতে শুরু হয়েছিল, বাট ইংল্যান্ডে এই রেনেসা পৌঁছাইতে কিন্তু প্রায় 200 বছর লাগছে। দেখেন, মানে ইংল্যান্ডে এই রেনেসার গন্ধ পৌঁছাইতে প্রায় 200 বছর লেগেছে। সো দেখেন, এই জন্য আমরা ইংলিশ লিটারেচারে যখন রেনেসাটা পড়বো তখন আমরা 1500 থেকে 1660 আমরা কাউন্ট করব। তো এখন আপনাকে যদি প্রশ্ন করে যে অ্যাকচুয়ালি ইউরোপিয়ান রেনাইসেন্স বিগেন ইন হুইচ সেঞ্চুরি, অ্যাকচুয়ালি ইউরোপিয়ান রেনাইসেন্স বিগেন ইন হুইচ সেঞ্চুরি, 1500। কত হবে বলেন তো? ভাইয়া 1500। 1440।
64। এই যে এরকম প্রশ্নগুলোই জুডিশিয়ারি করলেই হচ্ছে পোলাপান 50-50% ভাগ হয়ে যায়। জুডিশিয়ারির প্রশ্নই হচ্ছে এরকম ট্রিকি কোশ্চেন, যেখানে হচ্ছে আপনাকে একটা বিশ্বাসের মধ্যে সে আটকায় দিবে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ইউরোপিয়ান রেনাইসেন্স রেনাইসেন্স ইউরোপিয়ান রেনাইসেন্স বলতে দেখেন এই ওয়ার্ডটার দিকে তাকাইলেই বোঝা যায় এটা ইংল্যান্ডের রেনাইসেন্স কিন্তু বলে নাই, বলেছে সমগ্র ইউরোপের রেনাইসেন্স। আর সমগ্র ইউরোপের রেনাইসেন্স কত সালে হয়েছে? 1300। আর 1300 সাল মানে কত সেঞ্চুরি বলেন তো? 14th সেঞ্চুরি না? যেমন এখন জি ভাই। 2000 সাল, এটাকে কত সেঞ্চুরি বলা হয়? বর্তমানে তো 2000 সাল, 2024, এটাকে কত সেঞ্চুরি বলা হয়? একবিংশ। একবিংশ মানে 21st সেঞ্চুরি। তো তার মানে সালটা যত হবে তার থেকে এক বেশি বলে আমরা এরকম সেঞ্চুরিটা বলবো। এগুলো আমি খুব কনফিউজ হয়ে যেতাম, তাই এইভাবে ভেঙে বলতেছি, আমি সরি ফর দ্যাট। ওকে, তো আমরা যেখানে ছিলাম, সো এই 1500 থেকে 1600 সালে মূলত ইংল্যান্ডের আমাদের ইংলিশ লিটারেচারের রেনাইসান্সটা আমরা পড়বো। ক্লাস মাত্র 10 থেকে 15 মিনিট হবে, আর আপনারা সবাই আমার সাথেই থাকুন। ওকে, তারপরে রেনাইসান্সের আমার হচ্ছে জানতে হবে, মিনিংটা জানতে হবে। এই মিনিংটা পরীক্ষায় আসতে পারে। রেনাইসান্স মিনিং কি? এটার মানে হচ্ছে রিভাইভাল, রিজেনারেশন, রিবার্থ, অ্যাওয়েকেনিং অফ ক্লাসিক্যাল অ্যান্টিক লিটারেচার্স আর কালচার, লার্নিং, ফ্রি থিঙ্কিং। ওকে, রেনাইসান্স শব্দটা, এই শব্দটা কোন দেশি শব্দ? এটা আসে অনেক সময় পরীক্ষায়। রেনাইসান্স শব্দটা কোন দেশি শব্দ? অনেকে উত্তর দিয়ে দেয় ইতালি, কারণ ইতালিতে রেনাইসান্স শুরু হয়েছে তাই ইতালি দিয়ে দেয়। বাট রেনেসা শব্দটা আবার ফ্রেঞ্চ, কি বলেন তো? রেনেসা এই শব্দটা, রেনাইসান্স এই শব্দটা ফ্রেঞ্চ। হচ্ছে ফ্রেঞ্চ। এই জিনিসগুলো একটু আমরা মানে আসতে পারে, তাই একটু আমাদের আপনাদের বলে দিচ্ছি, না হয় এগুলো আপনারা নিজেরাই পড়ে নিতে পারেন, আই নো দ্যাট। তারপরে এখান থেকে জানতে হবে ফাদার অফ রেনাইসেন্স বলা হয় কোন কবিকে? ফাদার অফ রেনাইসেন্স অবশ্যই ইতালির কেউই হবে, কারণ ইতালিতেই রেনাইসেন্স হয়েছে। ফাদার অফ রেনাইসেন্স কোন কবিকে বলা হয়? যদি কোনো স্পেসিফিক কবির নাম বলা হয়, তার নাম হচ্ছে পেট্রাক। তার নাম হচ্ছে পেট্রাক। পেট্রাককে বলা হয় ফাদার অফ রেনাইসেন্স, কারণ এই পেট্রাকের অনেক ভূমিকা আছে। আমরা জানি পেট্রাক পুরো একটা নতুন ধারার কবিতা সৃষ্টি করে দিছে। ওকে, আর এই যুগের যে পরের পেজে যান আপনারা দেখবেন যে কিছু চিত্রকর্মের ছবি আছে। মোনালিসার ছবি, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা হেলিকপ্টারের ছবি, ম্যাডোনা অ্যান্ড দি চাইল্ড। আরো একটা ছবি আছে, নাম হচ্ছে কি যেন, বা নাম হচ্ছে এরকম যে এ ভার্জিন মাদার অ্যান্ড হার সন। এ ভার্জিন মাদার অ্যান্ড হার সন, খুব বিখ্যাত একটা ছবি। তারপর আর একটা ছবি আছে, নাম হচ্ছে ডেভিড। আপনাদের বইয়ে নাই এই ছবিটা, ডেভিড একটা ছবি আছে। এই ছবিটা ছবি না, এটা স্কাল্পচার। এটা বানাইতে ইট টুক 4 ইয়ার্স ফর মাইকেল অ্যাঞ্জো। অ্যান্ড এই ডেভিড চিত্রকর্মটা যখন বানানো হইলো তখন ইউরোপে মাইকেল অ্যাঞ্জোর বিপরীতে অনেক মানুষ কথাবার্তা বলছে যে হি ডাজন্ট বিলিভ ইন বা ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটি। ওকে, অ্যান্ড তাই সেরকম একটা নুড, এত বড় 5 মিটারের মতো হাইট, এত বড় একটা নুড ছবি আঁকছে একটা পুরুষের। ইট ইজ নট পসিবল, ইট নাইদার ডিজায়াবল ইন আওয়ার রিলিজিয়ান. So, Renaissance is a age of breaking the ice. Actually, Renaissance is a age of breaking the minds of the persons. Renaissance is a age of expecting something new. So, আমরা দেখি যে আহ, আরো কয়েকটা ছবি আছে, দ্য লাস্ট সাপার, দি লাস্ট জাজমেন্ট। এই ছবিগুলো খুব বিখ্যাত। এই ছবিগুলোর এক একটা ছবির অনেক হিস্ট্রি আছে, আমি বললাম না। আপনাদের যদি ইন্টারেস্ট জাগে এগুলো নিয়ে জানতে, আপনারা সার্চ দিলে গুগলে বা ইউটিউবে আপনারা অনেক ইনফরমেশন পাবেন, মজা লাগবে শুনতে এগুলো। সো আমরা একটু তার পরের পেজে যাই, দেখি যে এলিজাবেথান পিরিয়ড। তো আমরা তো এই রেনাইসেন্স পিরিয়ডটাকে 4টা ভাগে ভাগ করব। রেনাইসেন্স পিরিয়ডকে 4টা ভাগে ভাগ করবো, এবং এখান থেকে প্রশ্ন যেহেতু আসবেই, 1500 থেকে 1660 প্রশ্ন যেহেতু আমাদের থাকবেই, তো খুব মনোযোগ সহকারে আমরা পড়বো। তো 4টা এইজের কথা যদি আমি সংক্ষেপে বলি, প্রথম এইজটার নাম হচ্ছে আপনার, আমরা সবাই দেখেছি যে প্রিপারেশন, মানে রেনাইসেন্সের প্রস্তুতি, প্রিপারেশন মানে এই সময় ওয়ার্ম আপ করা হবে আর কি। এটা হচ্ছে 1500 থেকে 1558, 1558। এটা হচ্ছে প্রিপারেশন অফ রেনাইসেন্স, মানে হচ্ছে 58 ইয়ার্স। 58 ইয়ার্সে তারা হচ্ছে প্রিপারেশন নিয়েছে। তারপরে হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। এই এলিজাবেথান পিরিয়ডটার নামকরণ করা হয়েছে রানী এলিজাবেথের উপরে, আমরা জানি। আর এটা শুরু হয়েছে এই 1558 থেকে 1603। আপনি যদি বলেন যে ভাইয়া, আপনি যদি বলেন যে আহ পুরো ইংলিশ লিটারেচারের আপনি শুধু একটা সাল মনে রাখবেন,
আর বাকিগুলো সব রিস্ক নেবেন, যে ভাই আমি সব সাল রিস্ক নিব, সাল মনে থাকে না, আমি শুধু একটা সাল মনে রাখতে চাই, তাহলে আমি বলবো আপনি এই সালটা মনে রাখেন। সেটা হচ্ছে 1558 to 1603। এটা প্রচুর পরীক্ষায় আসছে, শুধু বাংলাদেশের জুডিশিয়ারিতেও না, মানে ইন্ডিয়ান জুডিশিয়ারিতেও এই প্রশ্নটা প্রতিবার আসে, মানে এত গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে একজন গ্রেট পয়েট আমাদের সাথে ছিলেন, ড্রামাটিস্ট অফ অল টাইম, উইলিয়াম শেক্সপিয়ার, যেমন বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ। তা আমরা দেখবো এই 1558 থেকে 1603 পর্যন্ত। এটা একটু বিয়োগ করে আমাকে বলেন তো কত বছর হয়। আমি আবার বিয়োগ ভালো পারি না। কত বছর হয় বলেন না কেউ, হেল্প মি প্লিজ। 45। 45 ইয়ার্স। ওকে, 45 ইয়ার্স, সুন্দর সুন্দর। এলিজাবেথান, এলিজা কে কো, এলিজা ক্যাকো। এবার হচ্ছে জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ান, এই জ্যাকোবিয়ান এজটার নামকরণ করা হয়েছে একজন রাজার নাম অনুসারে, এলিজাবেথের পরে যিনি রাজা হয়েছিলেন, কিং চার্লস, না কিং হচ্ছে আপনার জেমস এর নাম অনুসারে সম্ভবত এই জ্যাকোবিয়ান পিরিয়ডের নাম হয়েছে। সো এই জ্যাকোবিয়ান পিরিয়ড ছিল অবশ্যই 1603 থেকে শুরু হবে, 1603 থেকে 1625 পর্যন্ত। তার মানে কত বছর, প্রায় হচ্ছে 22 বছর। তারপরে ক্যারোলিনটা আমরা একটু দেখি। ক্যারোলিনটা শুরু হয়েছে 1625 থেকে। ইউ মে ফাইন্ড ইট বোরিং, বাট একটু পরে ইন্টারেস্টিং অনেক কিছু আসতেছে, ওয়েট করেন। এই 1625 থেকে এটা যাবে হচ্ছে 1649 পর্যন্ত। তাহলে হচ্ছে কত বছর, 24 বছর, 24 ইয়ার্স। তারপরে সবার শেষেরটা, এটা আপনারা বলেন 1649 থেকে কত হবে, 1660। এটা হচ্ছে আপনার 50, 60, 11 বছর। এই হচ্ছে আমার রেনাইসান্স পিরিয়ড। এখন আমরা একটু রেনাইসান্স পিরিয়ড সম্পর্কে একটু দেখি, সবাই একটু বইটা খোলেন। রেনাইসান্স পিরিয়ড যেখানে আছে, আমি একটু সবাইকে এই ফাঁকে মিউট করে নেই, মিউট অল। ওকে, তো রেনাইসান্স পিরিয়ডের প্রথম যেই স্টেজটা, সেটার নাম হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড, এই এলিজাবেথান পিরিয়ডের নামকরণ করা হয়েছে ফ্রম দি গ্রেটেস্ট কুইন অফ এভার ইন ইংল্যান্ড, রানী এলিজাবেথ। শি ইজ নোন অ্যাজ দি ওয়াইফ অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের বধূ বলে তাকে ডাকা হয়, বিকজ শি ম্যারিড ইংল্যান্ড বাই হার হার্ট। সো এই এলিজাবেথান পিরিয়ডের আমরা শুধু যে কয়েকটা জিনিস জানবো, তার ব্যক্তিগত জীবনের ঘটনা জেনে আমাদের কোনো লাভ নাই, এগুলো থেকে কিছু আসবে না। তবে আমরা যদি হালকা পাতলা একটু জানি, সেটা হচ্ছে আমাদের বলতে হবে যে এই রানী এলিজাবেথ was a distressed children at her life because her mother was uh, executed for a fault she has done, and she had no mother during her childhood. She grew up. এলিজাবেথান পিরিয়ডেই কিন্তু আমরা দেখব বাংলাদেশে ব্রিটিশরা তাদের পত্তন শুরু করে। বাংলাদেশে যে ব্রিটিশদের 200 বছরের শাসন, সেখানে এই এলিজাবেথের সময়ই প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে আসে, এবং বাংলাদেশ থেকে এসে তারা সম্রাট আকবরের কাছ থেকে অনুমতি নেয় এই দেশে ব্যবসা করার জন্য। শোনা যায়, যদিও এগুলো সত্য ঘটনা কিনা জানি না, যে সম্রাট আকবর ওয়াজ এ ভেরি womanizer. He loved women a lot because he was a king. He should love. And in the same time, Elizabeth had also fascinations for beauty, because এলিজাবেথের একটা বিখ্যাত উক্তি আছে যে পেহলে দর্শনদারি ফের গুণ বিচারি, মানে হচ্ছে গুড ফেস ইজ দি বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। মানে আপনাদের মধ্যে যারা হিরোইক একটু, তারা যদি এখন এলিজাবেথকে প্রেমপত্র দিতেন, শি উড হার্ডলি রিফিউজ ইউ। সো সেই এলিজাবেথের নিমন্ত্রণে সম্রাট আকবর বাংলাদেশে, মানে এই উপমহাদেশে ব্রিটিশদেরকে ব্যবসা করার সুযোগ দিল, এবং সেখান থেকে আমরা দেখতে পারি যে কিভাবে ব্রিটিশরা লুটেড ইন্ডিয়া ফর মোর দেন 190 ইয়ার্স। এখান থেকে আমাদের এতটুকুই জানা লাগবে। আমরা একটু পরের পেজে যাই, এলিজাবেথান পিরিয়ডের কিছু রাইটারদেরকে আমরা একটু স্টাডি করি, তারপরেই আপনাদেরকে আমি গুড নাইট দিয়ে দিব।
প্রথম যে রাইটার থমাস নর্টন অ্যান্ড থমাস স্যাকভিলি, এই দুজন রাইটারের নাম একসাথে আছে, খেয়াল করে দেখেন। তার মানে তারা দুজন জাত ভাই, তারা দুজন কোনো না কোনোভাবে কানেক্টেড। যখন দুজন রাইটার একসাথে কোনো একটা লেখা লিখে তখন তাদেরকে বলা হয় লিটারেরি কোলাবোরেটর। যেমন আমি আপনার সাথে মিলে একটি কবিতার বই বের করলাম অথবা প্রবন্ধ বের করলাম, তখন আমি আর আপনি হব লিটারেরি কোলাবোরেটর। ইংলিশ লিটারেচারে এরকম আমরা অনেক লিটারেরি কোলাবোরেটর দেখব, যেখানে দুইজন মিলে মিলে একটা সাহিত্য রচনা করে। এবং স্পেশালি এই লিটারেরি কোলাবোরেটরের সবচেয়ে সুন্দরতম ভার্সন আমরা দেখব রোমান্টিক পিরিয়ডে, বিকজ রোমান্টিক পিরিয়ডের পদযাত্রা শুরু হয়েছিল বাই আ লিটারেরি কোলাবোরেশন, যে দুইটা লিখেছিল এসটি কলরিজ অ্যান্ড উইলিয়াম উডসওয়ার্থ। ওই ইংলিশ রোমান্টিক পিরিয়ডের লিটারেচারে তারা দুজন হচ্ছে একটা লিটারেরি কোলাবোরেটরের মাধ্যমে, ওইটার নাম ছিল লিরিক্যাল বালাডস, যেটার মাধ্যমে তারা রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু করেছিল। এই যুগেও এলিজাবেথান পিরিয়ডেও আমরা একটা লিটারেরি কোলাবোরেটর দেখতে পাচ্ছি, তাদের নাম হচ্ছে থমাস নার্টন অ্যান্ড থমাস স্যাকভিলি। তাদের ব্যাপারে শুধু এতটুকু ইনফরমেশন জানলেই আপনাদের হবে তারা দুজন জি লিটারেরি কোলাবোরেটর ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে তাদের একটা ট্র্যাজেডি নাটক ছিল, সেটা আপনারা একটু মানে হচ্ছে নামটা জানতে পারেন, বিকজ দুজন মিলে কষ্ট করে একটা জিনিসের জন্ম দিল, আপনি সেটা নাম জানবেন না কিভাবে হয়। দি ট্র্যাজেডি অফ গর্বডাক, দি ট্র্যাজেডি অফ গর্বডাক, এটা একটু ইয়েলো মার্কার দিয়ে রাখেন। শেষ। এবার আমরা দেখব ক্রিস্টোফার মার্লো। এই ক্রিস্টোফার মার্লো সম্পর্কে অনেক প্রশ্নই পরীক্ষায় আসে, বিকজ ক্রিস্টোফার মার্লো ওয়াজ দি এল্ডার ব্রাদার অফ দি গ্রেট রাইটার উইলিয়াম শেক্সপিয়ার। আপন ভাই না, মানে হচ্ছে তারা দুজন ভাই ভাই ছিল, বিকজ তাদের বয়সের পার্থক্য ছিল মাত্র 2 মাস। যেহেতু বয়সের পার্থক্য মাত্র 2 মাস ছিল, আর 2 মাস বড় ছিল আপনার ক্রিস্টোফার মার্লো উইলিয়াম উইলিয়াম শেক্সপিয়ার থেকে, তাই ক্রিস্টোফার মার্লোকে বলা হয় যে কন্টেম্পোরারি অফ আপনার কন্টেম্পোরারি রাইটার অফ উইলিয়াম শেক্সপিয়ার, মানে উইলিয়াম শেক্সপিয়ারের সমসাময়িক লেখক। আবার টেকনিক্যালি এটাও বলতে পারি, টেকনিক্যাল সেন্সে, যে ক্রিস্টোফার মার্লো ইজ নোন অ্যাজ দি প্রিডিসেসর অফ উইলিয়াম শেক্সপিয়ার, মানে 2 মাস আগে জন্মগ্রহণ করলেও তো আগে একটু বড় এরকম। সো তাদের মধ্যে এই সম্পর্কটা শুধু আমাদের মাথায় থাকা লাগবে। প্রশ্নটা এরকম ভাবে আসতে পারে, হুইচ ওয়ান অফ দি ফলোইং রাইটার ইজ দি কন্টেম্পোরারি অফ উইলিয়াম শেক্সপিয়ার? অ্যান্সার কি হবে তখন বলেন তো? ক্রিস্টোফার মার্লো। ভেরি গুড। আর তিনি ছিলেন একজন ইউনিভার্সিটি উইট। এই ক্রিস্টোফার মার্লো ইউনিভার্সিটি উইট বলা হইতো কাদের? ইউনিভার্সিটি উইট ছিল মূলত একটা দল বা একটা সংঘ, সেখানে 8-10 জনের মতো রাইটার ছিল, এবং তারা ছিল সবাই অক্সফোর্ড গ্র্যাজুয়েট সো কল, মানে হচ্ছে তারা অক্সফোর্ড থেকে পড়াশোনা করছে বা ক্যামব্রিজ থেকে পড়াশোনা করছে, মানে তাদের একটা এলিট আর কি, একটা গ্রুপ অফ রাইটার্স। তো অনেক সময় এই ইউনিভার্সিটি উইট থেকেও প্রশ্ন আসে পরীক্ষায়, যে হুইচ ওয়ান অফ দি ফলোইং রাইটার্স ইজ নট আ ইউনিভার্সিটি উইট, তখন আপনাকে খুঁজে বের করতে হবে। সো ক্রিস্টোফার মার্লো সম্পর্কে এবার একটু আমরা দেখি। ইউনিভার্সিটি উইট সম্পর্কে আর একটু সামনে যাব, লিস্ট আছে একটা আমাদের। বাট ক্রিস্টোফার মার্লো সম্পর্কে আমরা যার দুই একটা জিনিস দেখবো সেটা হচ্ছে তিনি সর্বপ্রথম তার নাটকে ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করেছেন। ব্ল্যাঙ্ক ভার্স মানে বাংলায় যেটাকে বলা হয় অমৃতাক্ষর ছন্দ, অমৃতাক্ষর ছন্দ। আর বাংলায় অমিত্রাক্ষর ছন্দের জনককে বলেন তো? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। ওকে, ক্রিস্টোফার মার্লোর হচ্ছে দুটো গীতি কবিতা আছে, দি প্যাশনেট শ্যাফার্ড টু হিজ লাভ আর হিরো অ্যান্ড লিয়ান্ডার। আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব এই দুইটা লেখার উপরে আপনার দামি হাইলাইটার দিয়ে একটি দাগ দিয়ে রাখুন, পরীক্ষায় এটা আসতে পারে। ভাই দি আবার প্যাশনেট। হ্যাঁ জি বলেন আপু। ভাই আবার আবার একটু রিপিট করবেন প্লিজ। অবশ্যই, আপনাদের সবাইকে বলবো যে আপনারা দি প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ আর একটা হচ্ছে দি হিরো অ্যান্ড লিয়ান্ডার, এই দুইটা লেখার উপরে হাইলাইটার দিয়ে দাগ দিয়ে রাখুন। এই দুইটা লেখা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বিশেষ করে দি প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, কারণ আমরা হচ্ছে এই দুইটা ছিল তার গীতি কবিতা, লিরিক্স। লিরিক্স কারণ আমরা হচ্ছে ক্রিস্টোফার মার্লোর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাটাই সবসময় মনে রাখি, আর আমাদের জুডিশিয়ারির কাজই হচ্ছে গুরুত্বপূর্ণর পাশাপাশি এর পাশে একটা জায়গা থেকে আপনাকে হচ্ছে প্রশ্ন করা, মানে আপনার গুলিটা করবে কানের একদম পাশ দিয়ে, মানে আপনি ব্যথা পাবেন না বাট একটু জ্বলবে হালকা করে,
এরকম যে আপনি একটা জিনিস পড়ে আসছেন, ঠিক ওইটা নিচের লাইনের থেকে যেটা ছিল সেটাই পরীক্ষায় আসছে, বাট ইউ ডিডন্ট সে ইট। আপনার চোখে সেটা ধরা দেয় নাই। সো আমাদের চোখে সেটা ধরা দিতে হবে। ইন কেস অফ স্টাডিং ল টু, ল যখন আমরা পড়বো তখন আমরা লিটারেচারের মতোই কিন্তু পড়বো আমরা। সো দেখেন, দি প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ। শেফার্ড ওয়ার্ডটার অর্থ হচ্ছে কি বলেন তো? শেফার্ড অর্থ কি? মেষপালক। ভাই মেষ মেষ বালক। তো দেখেন, এই মেষপালক এই শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড বহন করে। বিকজ আমরা যদি আমাদের ধর্মীয় কালচারেও দেখি, ইসলাম অথবা খ্রিস্টিয়ান, ওখানে আমরা দেখতে পাবো যে আপনার আহ, অনেক নবীরাই কিন্তু মেষপালক ছিলেন। ওয়ান্স আপন এ টাইম ইন দেয়ার লাইফ অনেক নবীরাই ছিলেন মেষপালক। এই জন্য এই শেফার্ড শব্দটা না আপনার ইংলিশ ডিকশনারিতে বা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারিতে একটা জাস্ট একটা নর্মাল মিনিং এর পাশাপাশি একটা রিলিজিয়াস ভ্যালু ক্যারি করে। যাই হোক, এমনি আপনাদেরকে ফাও গল্প বললাম। এটা মনে রাখবেন, দি প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, এটা লিখেছে ক্রিস্টোফার মার্লো। তবে শেফার্ড সম্পর্কিত কয়েকটা লেখা আপনাদের সামনে থাকবে পুরো ইংলিশ লিটারেচারে। এবার আমরা তার বিখ্যাত ট্র্যাজেডি গুলো দেখি। ট্র্যাজেডি খেয়াল করে দেখেছেন আপনারা একটা বিষয়? ট্র্যাজেডি মানে কি বলেন তো? ট্র্যাজেডি কোন ধরনের লেখা? ট্র্যাজেডি কোন ধরনের লেখা? উপন্যাস নাকি হচ্ছে গল্প না কবিতা? নাটক ট্র্যাজেডি টাইপের কিন্তু একটা প্লে। ট্র্যাজেডি কিন্তু প্লে মানে নাটক, মানে ট্র্যাজেডি কিন্তু প্লের একটা অংশ। যেমন প্লে কয়েক প্রকার হয়, ট্র্যাজেডি, তারপরে হচ্ছে আপনার কি হয়, কমেডি, তাই না? এরকম প্লের অনেক ক্যাটাগরি আছে। তো ট্র্যাজেডি হচ্ছে একরকম প্লে। আপনারা আমাকে বলেন তো, ওল্ড ইংলিশ পিরিয়ডে, মিডল ইংলিশ পিরিয়ডে আপনি কি কোনো এরকম প্লে দেখতে পেয়েছিলেন? ইয়েস অর নো? নো। না ভাই ছিল না। তাহলে আমরা কি এটাকে রিনাইসান্স বলতে পারি? জি ভাইয়া। এক্সিলেন্ট। তো এই সময়ে এসে আপনার হচ্ছে এই এলিজাবেথান পিরিয়ডে ক্রিস্টোফার মার্লো ট্র্যাজেডি লেখা শুরু করলেন। এবং একটা ট্র্যাজেডি তার সবচেয়ে বেশি বিখ্যাত, সেটার নাম হচ্ছে ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস। ফস্টাস। এই ডক্টর ফস্টাস থেকে কি কি প্রশ্ন আসতে পারে? প্রথম প্রশ্ন আসতে পারে যে ডক্টর ফস্টাস কে লিখেছেন? উত্তর হচ্ছে ক্রিস্টোফার মার্লো। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে ডক্টর ফস্টাস কোন ধরনের রচনা? উত্তর হচ্ছে আমার প্লে। তৃতীয় একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ডক্টর ফস্টাসকে কোন ধরনের প্লে বলা হয়? কোন ধরনের প্লে বলা হয়? এটা কঠিন প্রশ্ন ট্র্যাজেডি। করলে আসবে, নর্মালি আসবে না। ট্র্যাজেডি তো ঠিক, হ্যাঁ ট্র্যাজেডি, ইট ইজ এ কাইন্ড অফ প্লে, এটাও আসতে পারে ট্র্যাজেডি। এটার আরো একটা বৈশিষ্ট্য আছে, এটাকে বলা হয় মোরালিটি প্লে। মানে মোরাল ভ্যালুজ, এথিক্স নিয়ে এখানে কিছু বিষয় আলোচনা করা হয়েছে। এখানে সোল নিয়ে আলোচনা করা হয়েছে। ইভিল মাইন্ডস, ডেভিলিটি, যেখানে একজন মানুষ তার সোলকে ডেভিলের কাছে বিক্রি করে দেয় টু পাওয়ার জেনারেট করার জন্য, মানে স্যাটানিক ভার্সেস যেটাকে বলি আমি। সেজন্য এটাকে বলা হয় মোরালিটি প্লে। তো যদি আসে এরকম যে হুইচ ওয়ান অফ দি রাইটার্স রোট মোরালিটি প্লে, উত্তর কি হবে? ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো। দুই নম্বর যে লেখাটা তার সবচেয়ে বিখ্যাত, দ্য জিও অফ মাল্টা। জিও অফ মাল্টা, ক্রিস্টোফার মার্লো পড়া আমাদের শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই জিও অফ মাল্টা পড়লেই হবে। এই জিও অফ মাল্টা, এইটা নিয়ে আবার শেক্সপিয়ার একটা লেখা লিখেছেন, বিখ্যাত লেখা। সেটার নাম কি জানেন আপনারা? জিও অফ মাল্টা নিয়ে শেক্সপিয়ার আর একটা লেখা লিখেছেন। আমার একটা বন্ধু শেক্সপিয়ার, শেক্সপিয়ার বলতে পারতো না, ও বলতো শেক্সপিয়ার। আমার একটা ফ্রেন্ড, ও এখন ডাক্তার অবশ্য, বিশাল বড় ডাক্তার হয়ে গেছে। তো জিও অফ মাল্টা, এটা অনুষঙ্গ করে আপনার উইলিয়াম শেক্সপিয়ার একটা রচনা লিখেছেন বা একটা লেখা লিখেছেন। সেটার নাম হচ্ছে দি মার্চেন্ট অফ ভ্যানিস। এটা আমরা পড়বো খুব সুন্দর করে, দি মার্চেন্ট অফ ভ্যানিস। আর আমি কিন্তু আপনাদের এই লিটারেচারের ক্লাসের মধ্যে সবাইকে একটা করে টাস্ক দিব, ছোট্ট একটা লিটারেচারের বই পড়ার। আমি এটা সিলেক্ট করে আপনাদেরকে জানাবো। বইটা পড়বেন আর কি আপনারা, যে কোনো একটা গল্পের বই আমরা সিলেক্ট করব। তো জিও অফ মাল্টা এটা লিখেছে ক্রিস্টোফার মার্লো। আর এটার হচ্ছে আপনার কি বলে, কপি করে যেটা লিখেছেন শেক্সপিয়ার, সেটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। তবে জিও অফ মাল্টা থেকে একটা প্রশ্ন আসতে পারে, এখানে যে সুদখোর ছিল তার নাম কি ছিল? মানে এটা একটা আপনার হচ্ছে রিভেঞ্জ টাইপ প্লে। সেখানে সুদখোরের বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়া হয়, সেই সুদখোরের নাম ছিল মাল্টা। তারপরে তিন নম্বরটা আমরা দেখি যে ট্যাম্বুরলাইন দি গ্রেট, এটা হচ্ছে রাজা তৈমুরকে নিয়ে লেখা একটা ট্র্যাজি প্লে। রাজা তৈমুরকে নিয়ে লেখা। আর রাজা তৈমুর ছিলেন আপনার আপনার সম্রাট বাবরের পূর্বসূরি। তো এটার নাম হচ্ছে দি ট্যাম্বিউরলাইন দি গ্রেট। ট্যাম্বিউর,
লাইন দি গ্রেট। আর তার কিছু পড়া, আর বাকিগুলো মনে রাখা লাগবে না, শেষ। এই কয়েকটাই। তাহলে আপনারা একটু ক্রিস্টোফার মার্লোকে লাস্ট একবার দেখেন তো সবাই, তারপর আমরা এডমান্ড ডিসপেন্সারে যাব। একবার সবাই একটু চোখ বুলান। প্রথম হচ্ছে ফেমাস ট্র্যাজেডিস, তারপরে হচ্ছে তার গীতি কবিতা। তার মানে তিনি খুব বেশি লেখা লিখেননি কিন্তু, বাট ওই সময় এই লেখাটাই ছিল আমাদের জন্য অনেক কিছু। এবং তার একটা বিখ্যাত আপনার হচ্ছে উক্তি আছে, এই উক্তি থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে। উক্তি, এই ডক্টর ফস্টাসের একটা বিখ্যাত উক্তি আছে, সেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। সেটা হচ্ছে সুইট হেলেন। সুইট হেলেন, হেলেন নামটা কিন্তু একটা খুব পবিত্র নাম। সুইট হেলেন, মেক মি ইমর্টাল, মেক মি ইমর্টাল। ভাইয়া এটা বইয়ের মধ্যে নাই, এই যে সুইট হেলেন মেক মি, এই লাইনটা? আছে আছে, দেখেন বইয়ের মধ্যে, দেখেন আছে, কোটস, কোটস এর মধ্যে আছে মাঝখানে। তারপরে তার আরো একটা লেখা আছে, এটা হচ্ছে আপনারা দেখেন লেখাটা যদি পান কিনা। ওয়াজ দিস ফেস দ্যাট লঞ্চড 1,000 ships and burned the topless towers of ইলিয়াম। এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, সো আপনারা নিচেরটাই বেশি মনে রাখেন। কোন কোটেশন গুলো মনে রাখতে হবে সেটা কেমনে বুঝবেন, কেউ একজন বলতে পারবেন? কোন কোটেশন গুলো আপনাদের মুখস্থ করতে হবে সেটা কিভাবে বুঝবেন? সেটা হচ্ছে দেখেন বোল্ড করা আছে, যারা পাইছেন তারা একটু বলেন আমাকে, বোল্ড করা আছে কিনা ডক্টর ফস্টাসের যে কোটেশনটা। যেসব কোটেশন গুলো বোল্ড করা আছে সেগুলো অবশ্যই পড়ে ফেলবেন। এবার আমরা দেখব কবিদের কবি, বাংলা সাহিত্যে কবিদের কবিকে বলেন। ভাই নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণ। আর ইংরেজি সাহিত্যে কবিদের কবি কাকে বলা হয়? এডমান্ড স্পেন্সার। এডমান্ড ডিসপেন্সার, ভেরি গুড, এডমান্ড ডিসপেন্সার কবিদের কবি, পয়েট অফ পয়েটস। এবং তাকে আরো একটা কথা বলা হয় যে চাইল্ড অফ রেনাইসেন্স, মানে রেনাইসেন্সের সময় সে জন্মগ্রহণ করেছে, বা তার লেখাগুলো ওই রেনাইসেন্সের চাইল্ডটাকে বিয়ার করছে। রেনাইসেন্সের যে চাইল্ডটাকে, রেনাইসেন্সের চাইল্ডটাকে এই তার লেখাগুলো বিয়ার করছে। চাইল্ড অফ রেনাইসেন্স, রেনাইসেন্স। তার ব্যাপারে শুধু একটা জিনিস পড়বেন, কবিদের কবি বলা হয় এটা তো আমরা জানলাম। তার শুধু একটা সনেট আমরা খুব ভালো করে পড়বো, সনেট, সেটার নাম হচ্ছে অ্যামোরেট্টি। অ্যামোরেট্টি, এই অ্যামোর শব্দটা একটা পজিটিভ ওয়ার্ড, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে লাভ। অ্যামোরেট্টি, এটা হচ্ছে একটা সনেট রিটেন বাই এডমান্ড ডিসপেন্সার। তবে এডমান্ড ডিসপেন্সার এর সনেট অ্যামোরেট্টি এটা যদি 50% গুরুত্বপূর্ণ হয়ে থাকে, বাকি 50% গুরুত্বপূর্ণ হচ্ছে হচ্ছে তার একটি মহাকাব্য, মানে তার একটা এপিক। সেই এপিকটার নাম হচ্ছে আপনার দ্য ফেইরি কুইরি, দ্য ফেইরি, দ্য ফেইরি কুইন। যেহেতু এখানে কুইন শব্দটা আছে, আপনারাই বলেন যে এদিকে অবশ্যই কোন কুইনকে নিয়ে কথা বলা হবে, টেকনিক্যালি বলেন, বুদ্ধি করে বলেন। এবং আমরা এলিজাবেথান পিরিয়ড পড়তেছি, এলিজাবেথ। অবশ্যই রানী এলিজাবেথ। এলিজাবেথ। হ্যাঁ, এই যুগে যুগে এরকম দুষ্ট কবি অনেক ছিলেন। এই এডমান্ড ডিসপেন্সার সে যে কাজটা করছে, সে চিন্তা করছে রানী এলিজাবেথ হচ্ছে কুইন, এবং সে রানী এলিজাবেথের কিন্তু দুর্বলতা বুঝে। কারণ যারা রানী হয়, যারা হচ্ছে খুব বেশি এনার্জেটিক ওমেন হয়, ফ্রি ওমেন, ইন্টেলিজেন্ট ওমেন, তারা কিন্তু সবসময় একটু কবি কবি টাইপ লোকদের প্রেমে পড়ে বেশি, দেখবেন। মানে দে লাইক টু টেক রিস্ক উইথ দেয়ার ওন লাইফ, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। সো তাদের সাহস খুব বেশি থাকে। সো অফকোর্স রানী এলিজাবেথ তার পাওয়ার কিছু নাই। হোয়াট অল শি নিডেড, এ ভেরি, কি বলে, খুব জ্ঞানী গুণী কোনো মানুষ, তাই তিনি সবসময় কবিদের খুব ভালোবাসতেন। সো যাই হোক, এই রানী এলিজাবেথকে খুশি করার জন্য এডমান্ড ডিসপেন্সার যে লেখাটা লিখলেন সেটা হচ্ছে দি ফেইরি কুইন। এটা একটা এলিগোরিক্যাল লেখা। এলিগরি বলা হয় কাকে, আমরা আরো ডিটেলস শিখবো, বাট একটু সংক্ষেপে বলি। এলিগরি মানে হচ্ছে রূপক ধর্মী লেখা, রূপক ধর্মী লেখা। তো যেহেতু এখানে দেখেন দ্য ফেইরি কুইন বলতে বোঝাচ্ছে রানী এলিজাবেথকে, বাট রানী এলিজাবেথের নাম এখানে ক্লিয়ারলি নিচ্ছে না। সো এটাকে রূপকধর্মী লেখা আমরা বলতে পারি, একটা রূপে আর একটা রূপকে প্রকাশ করা। কারণ ও জানে যে সরাসরি যদি রানী এলিজাবেথকে নিয়ে লিখি তাহলে এর ব্যাপারটা কেমন হয়ে গেল, ব্যাপারটা পাম দেয়া হয়ে গেল। সে একটু রোমান্টিক ভাবে লিখবে যে রানী এলিজাবেথ নিজে নিজে পড়তেছে জানলার পাশে বসে বসে, আর ফিল করতেছে যে আহ, এডমান্ড ডিসপেন্সার আমাকে নিয়ে এত কিছু লিখছে, কাম অন টেক এ গ্লাস অফ ওয়াইন টুনাইট। ওকে, তো তারপরে আমরা যা দেখবো তার হচ্ছে আহ আর খুব বেশি কিছু দেখা লাগবে না।
তবে তার একটা প্যাস্টোরাল প্যাস্টোরাল অ্যালার্জি আছে, প্যাস্টোরাল অ্যালার্জি। এই প্যাস্টোরাল অ্যালার্জি বলা হয় কোনগুলোকে? অ্যালার্জি মানে হচ্ছে শোকগীতি, আমরা জানি, মানে শোক টোক। আর প্যাস্টোরাল মানে কেউ যদি পাস্ট করে, কেউ যদি চলে যায়, তার স্মৃতিতে লেখা, সেটাকে বলা হয় প্যাস্টোরাল অ্যালার্জি, কেউ যদি মরে যায়। তো স্যার ফিলিপ সিডনি যখন মারা যান, স্যার ফিলিপ সিডনি আরো একজন নামি দামি লোক, ওনার আলোচনায় আসবো একটু পরে। স্যার ফিলিপ সিডনি, উনি যখন ওনার যখন মৃত্যু হয়, তখন এই কবিদের কবি এডমান্ড ডিসপেন্সার সে একটা লেখা লিখে, সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রোফেল। সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রোফেল। তো এই এই এলিজি গুলো কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে। তো আপনাকে প্রশ্ন আসতে পারে যে হু রোট দিস ফেমাস প্যাস্টোরাল এলিজি অ্যাস্ট্রোফেল? উত্তর হবে আপনার হচ্ছে এডমান্ড ডিসপেন্সার। কার কার মৃত্যুতে লিখছে সেটা জীবনেও আসবে না। ওকে। আর তার যে এপিটাফ, তার এপিটাফ মানে সমাধিস্তম্ভে একটা লেখা লেখা আছে, দি পয়েটস অফ হিজ টাইম। তার সময় যত পয়েট ছিল সবার মধ্যে তিনি ছিল হেভিওয়েট পয়েট। সো আপনাকে এখান থেকেও প্রশ্নটা টেকনিক্যালি আসতে পারে যে কোন রাইটারের এপিটাফের মধ্যে এই লেখাটা আছে যে পয়েট অফ অল পয়েটস অফ হিজ টাইম। এই প্রশ্নটা কেন করবে? একটু ঘুরে প্রশ্নটা করবে, কারণ 50% পোলাপান যারা জানে পয়েট অফ পয়েট কাকে বলা যায়, বাট প্রশ্নটাই বুঝতে পারবে না। বিকজ এরকম প্রবলেম থাকে অনেকের মাথার মধ্যে, তারা হচ্ছে ইজি জিনিস গ্র্যাব করতে পারে না। এরকম হইলে কিন্তু হবে না। রাস্তাঘাটে যখন বের হবেন তখন কোথায় কি ঘটতেছে সব খেয়াল রাখতে হবে, চোখটা বড় বড় করে তাকাইতে হবে। মানে রাস্তায় হাঁটতেছি, মানে আমার রাস্তায় আমি হেঁটে যাবো, এরকম নিজের খালি পা রাখার জায়গাটাই দেখবো, নট লাইক দ্যাট। আজকে থেকে কালকে থেকে আপনাদেরকে কিন্তু চোখ কান খোলা রেখে চলতে হবে, হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড। যখন আপনি আবার বাসায় আসলে সব বলতে পারেন যে আপনি সব দেখছেন। পড়াটাকেও এইভাবে দেখতে হবে। ওকে, যেখানে ছিলাম আমরা, এবার আমরা যাব নিকোলাস উদাল, তারপরের যে রাইটার। আপনাদেরকে গুড নাইট দিয়ে দিব, আর 4-5 মিনিটের মধ্যে আর 2-3 জন রাইটার বাকি আছে। নিকোলাস উদাল, নিকোলাস উদাল। নিকোলাস উদাল সম্পর্কে আমাদের খুব বেশি কিছু জানতে হবে না। যেটা জানতে হবে সেটা হচ্ছে নিকোলাস উদালের একটা বিখ্যাত কমেডি আছে, কমেডি। আচ্ছা, এর আগে কি আপনারা কি কমেডি রাইটিং সম্পর্কে কোনো আন্দাজ পেয়েছেন? মানে ওল্ড ইংলিশ পিরিয়ডে, মিডল ইংলিশ পিরিয়ডে, বা একটু আগেও কি আমি কি কমেডি রাইটিং নিয়ে বলেছি এখনো, যে কমেডি কোন নো একটা নো পাইছি? ইট ইজ দ্য ফার্স্ট কমেডি। দেখেন, কমেডি রাইটিং শুরু হয়ে গেল কিন্তু, এই যে কমেডি শুরু হয়ে গেল, কমেডি শুরু হয়ে গেল। প্রথম যে কমেডিটা লিখলো সেটার নামটাও একটু কমেডিয়ান টাইপ। দেখেন, রালফ, রালফ রয়েস্টার, রয়েস্টার, আর একটা হচ্ছে ডয়েস্টার। এটা একটা কমেডি রাইটিং। আচ্ছা, এবার আপনাদের আরো একটু মনে করাই দিই। আহ ট্র্যাজেডি সবার আগে কে লিখলো? একটু আগে যদি দেখে থাকি, ট্র্যাজেডি সবার আগে কে লিখলো? আমরা কিন্তু অলরেডি রেনাইসেন্সে এসে নাটক দেখা শুরু করে দিছি, প্লে দেখা শুরু করে দিছি, প্লের বিভিন্ন শাখা। এই যে প্লের একটা শাখা কমেডি নিয়ে লেখা শুরু করলো নিকোলাস উদাল। একটু আগে দেখলাম ট্র্যাজেডি নিয়ে লিখেছে ক্রিস্টোফার মার্লো, পেয়েছিলাম না বলেন তো? ক্রিস্টোফার মার্লো। রাইট। এই যে জি ভাই। এভাবে আমরা আমরা এগুলো সব মুখস্থ করতে যাই তো বুঝি না, বাট এখন কিন্তু আপনাদের ইতিহাস দিয়েই মনে থাকবে। যে ভাই বলছিল যে মিডল এজের পরে রেনাইসান্সে প্রথমে প্লে আসছিল, আর প্লে তো বিভিন্ন রকম হয়। প্লে এর মধ্যে যেগুলো কমেডি টাইপ প্লে সেটা লিখলো প্রথমে নিকোলাস উদাল, যেটা ট্র্যাজেডি টাইপ প্লে সেটা লিখলো ক্রিস্টোফার মার্লো। আর তার কয়েকটা ট্র্যাজেডি টাইপ প্লের নাম হচ্ছে ডক্টর ফস্টাস, দ্য জিও অফ মাল্টা, টেম্বোরলাইন দি গ্রেট, এটসেট্রা। ওকে। আর এর মাঝখানে আপনার এডভান ডিসপেন্সার, সে কি কোনো প্লে লিখছিল দেখেন তো? তাকে কি আসলে প্লে বলা হয়? মানে তাকে কি প্লে রাইট বলা হয়? তাকে কিন্তু পয়েট বলা হয়। তার মানে এটা মনে রাখবেন যে এডমান্ড ডিসপেন্সার তার জীবনে কোনো কি লেখা নাই, বলেন তো? কোনো ধরনের প্লে লেখে নাই প্লে ভাইয়া। লেখা নাই, সে লিখছে শুধু পয়েট। এজন্যই এডমান্ড ডিসপেন্সারকে বলা হয় পয়েট অফ অল পয়েটস। যখন আপনি আপনার কনসেন্ট্রেশন অনেক জায়গায় দিতে যাবেন, তখন কোথাকার ওই বস হইতে পারবেন না, মাস্টার হইতে পারবেন না। সো হোয়েন এভার এন্ড এট হুইচ স্টেজ অফ ইউর লাইফ, যখন মনে হবে আপনার যে কোনো একটা কিছুতে আপনাকে মাস্টার হইতে হবে, দেন শুধু ওইটাকে চুজ করতে হবে, তাহলে দেন ইউ উইল বি দ্য পয়েট অফ অল পয়েটস অফ দ্য টাইম অন দ্যাট টপিক অর সাবজেক্ট। সেজন্য এডমান্ড ডিসপেন্সার কোনো প্লেট নিয়ে ঝামেলা করে নাই, সে পয়েট লিখছে, এপিক লিখছে রেনাইসেন্স পিরিয়ডে এসে, তাই তাকে বলা হয় পয়েট অফ অল পয়েটস। এই ফাওয়াল আপগুলো আমি করি এই কারণে, কারণ আপনাদের যাতে ইংলিশ লিটারেচারটা মনে থাকে। এগুলো হচ্ছে আপনার ব্রেনের মধ্যে লজিক ক্রিয়েট করবে ইনশাল্লাহ। না হয় আপনাদের যারা বন্ধু বান্ধব যারা ইংলিশ লিটারেচার 3-4 বার অলরেডি রিভিশন দিচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে একবার পড়ার পরে
কি মনে হয়, বা 5 বার পড়ার পরে রিভিশন দেওয়ার পরে কি মনে হয়? মনে হবে লেখার নাম শুনছি, কিন্তু কার নামটা, যে নিকোলাস উদালের সাথে যে যে রালফ ডয়েস্টারের যে সম্পর্ক, ভাই এটাই তো মনে থাকে না। এই নামটাও শুনছি, এই নামটাও শুনছি, ব্যাপারটা হয়ে যাবে এরকম। ওকে, ক্রিস্টোফার মার্লো লিখলো ট্র্যাজেডি। নিকোলাস উদাল সম্পর্কে এটা জানলেই হবে যে হি ইজ নোন অ্যাজ দি ফাদার অফ ইংলিশ কমেডি, প্রথম ইংলিশ কমেডি লিখছে, এবং সেটার নাম হচ্ছে রালফ রয়েস্টার ডয়েস্টার। এবার আমরা দেখবো স্যার থমাস ওয়াট। স্যার থমাস ওয়াট। স্যার থমাস ওয়াট দেখেন, মানে উনিও একটা কিছুর ফাদার। মানে রেনাইসান্স পিরিয়ডে যেসব রাইটাররা আসছে তারাই কোনো না কোনো কিছুর ফাদার, এটা কি খেয়াল করছেন আপনারা? বেশিরভাগই। তিনিও কিন্তু একটা জিনিসের ফাদার, স্যার থমাস ওয়াট। কারণ রেনাইসান্স মানে রিভার্ট, ওখানে নতুন নতুন রাস্তা ক্রিয়েট হবে, যে যে রাস্তা পারতেছে সেটাই ক্রিয়েট করতেছে। যেমন 1980-90 দশকে বাংলাদেশে কি হয়েছে, যে ঢাকা শহরে কেবল আসছে সেই যত দূর তার চোখ যায় অত দূর দখল করে নিচ্ছে, মানে বুদ্ধি দিয়েই, ব্যবসা করে। তার মানে হচ্ছে যখন একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়, সেখান থেকে যখন হঠাৎ করে দরজাটা খুলে, অনেক মানুষ অপরচুনিটির জন্য তখন ওয়েট করে, জাস্ট টু গ্রেভ দি অপরচুনিটি। অপরচুনিটি নেভার কামস টুয়াইস। দেখেন তো, এই স্যার থমাস ওয়াট সে কি করলো? সে হচ্ছে ইংলিশ সনেট লেখা শুরু করলো। কি বলেন তো? ইংলিশ সনেট। তার মানে যদি বলি হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ সনেট, উত্তর কি হবে? স্যার থমাস ওয়েট। আর হু ইজ নোন এজ দি ফাদার অফ হু ইজ নোন এজ দি ফাদার অফ ইতালিয়ান সনেট, উত্তর কি হবে? পেট্রাক। ভেরি গুড। স্যার থমাস ওয়াট সম্পর্কে আমরা শিখলাম, আর কিছু শেখা লাগবে না স্যার ওয়াট সম্পর্কে। বাট তারপরেও যদি বলার জন্য বলি, তিনি একটি কাব্য লিখেছেন, যদিও এটা যৌথ কাব্য, আরেকজনের সাথে লিখেছেন। ওটার নাম হচ্ছে টোটেলস মিসেলেনি। টোটেলস মিসেলেনি। মিসেলেনি। টোটেলস মিসেলেনি, এটা একটা কাব্য। এই কাব্যটা উনি আরেকজন রাইটারের সাথে লিখেছেন, বলা যায় যে লিটারেরি কোলাবোরেটর এই সেন্সে তাকেও। তার নাম হচ্ছে হেনরি হাওয়ার্ড। হেনরি হাওয়ার্ড। হাওয়ার্ড, এই দুইটাই কিন্তু এইচ দিয়ে শুরু, এইভাবে মনে রাখবেন, ডাবল এইচ। হেনরি হাওয়ার্ড। তারা কোলাবোরেটর ছিল, যে তারা দুজনে মিলে টোটেলস মিসেলেনি নামে একটা কাব্য লিখলো। আর এই কাব্যটাকে বলা হয় ফার্স্ট ফ্রুট, ফার্স্ট ফ্রুট অফ রেনাইসেন্স। আমরা সবাই এটাই পড়বো, কি বলেন? ফার্স্ট ফ্রুট অফ রেনাইসেন্স। যেহেতু এটা রেনাইসেন্সের প্রথম ফ্রুট, তাই আমরা এটাই পড়বো। টোটেলস মিসেলেনি পড়বো আমরা সবাই, এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। এবার আমরা দেখব স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ ফিলিপ সিডনি। আপনাদের একটা প্রশ্ন আসে বিসিএস এ প্রায়, যে হু ওয়াজ বোথ এ পয়েট অ্যান্ড আ পেইন্টার, উত্তর কি দাগান তখন? আপনারা কি কোশ্চেন ব্যাংক সলভ করতেছেন না বিসিএস এর? উইলিয়াম ব্লেক। ভেরি গুড। পয়েট অ্যান্ড পেইন্টার বলা হয় উইলিয়াম ব্লেককে, পয়েট প্লাস হচ্ছে পেইন্টার। কিন্তু যদি এবার আপনাকে একটু ক্রিটিক্যাল প্রশ্ন করি, যে হু ইজ নোন অ্যাজ এ পয়েট অ্যান্ড এ সোলজার, উত্তর কি হবে? বলেন। স্যার ফিলিপ সিডনি। তিনি, রাইট, তিনি ছিলেন একই সাথে পয়েট অ্যান্ড সোলজার, আর উইলিয়াম ব্লেক ছিলেন একই সাথে পয়েট অ্যান্ড পেইন্টার। আচ্ছা বলেন তো, ডাবল এইচ এর ফুল ফর্ম কি? হেনরি হাওয়ার্ড। হেনরি হাওয়ার্ড। ভেরি গুড, হেনরি হাওয়ার্ড। হেনরি হাওয়ার্ড। আর বলেন তো, ডাবল এইচ কার সাথে লেখা লিখছিল? একজন বিখ্যাত লেখকের সাথে, স্যার থমাস ওয়েট। স্যার থমাস ওয়াট। আর তারা দুজনে মিলে কি লেখা লিখছিল? বইটার নাম কি? টোটেলস মিসেলেনি। মিসেলেন্স। টোটেলস মিসেলেনি। ওকে, আর এটাকে কি বলা হয়? ফার্স্ট ফ্রুট অফ রেনান্স। ফার্স্ট ফ্রুট অফ ইংলিশ রেনাইসেন্স। ভেরি গুড, চমৎকার। ওকে, এবার আমরা দেখব স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি, তিনি ছিলেন একজন পয়েট অ্যান্ড আ সোলজার, এবং তিনি এলিজাবেথের যে কোর্ট ছিল সেই কোর্টেরও একজন সদস্য ছিল, কোর্টিয়ারও বলা যায় তাকে। তার যে বিখ্যাত কয়েকটা বই আছে, তার মধ্যে একটা বই শুধু আমরা পড়বো, এটার নাম হচ্ছে আর্কাডিয়া।
আর্কেডিয়া, আর্কেডিয়া। আর যদি পরীক্ষায় আসে আর্কেডিয়া শব্দের শাব্দিক অর্থ কি, তখন আমরা জানবো আর্কেডিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এমব্রায়ো। এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ। ওকে। এবং মজার ব্যাপার দেখেন, এই আর্কেডিয়া ছিল আপনার একটা নোভেল, কি বলেন তো? আর্কেডিয়া ছিল কি বলতে পারবেন? একটা নোভেল। উপন্যাস। এবং আপনারা আমাকে বলেন প্লিজ, প্লিজ আপনারা আমাকে বলেন, এতক্ষণ ধরে আমরা কি নোবেলের ঠিকানা এখনো পাচ্ছিলাম? নো ভাইয়া। তাহলে আমরা এটাকে বলতে পারি না সিড অফ ইংলিশ নোবেল? এই যে স্টুডেন্টরা ভুলে যায় যে ভাই কোনটার ফাদার কে কোনটার সিড কে, এটি মনে থাকে না। কারণ কি? কারণ তারা হিস্ট্রিক্যালি সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি জিনিসগুলো পড়ে না। তো এই জন্য এই আর্কেডিয়াকে বলা হয় সিড অফ ইংলিশ নোবেল। তো এই আর্কেডিয়াটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা আরেকজন রাইটার দেখবো, তার নাম হচ্ছে জন ওয়েবস্টার। খুব গুরুত্বপূর্ণ না, বাট জুডিশিয়ারির জন্য গুরুত্বপূর্ণ। জুডিশিয়ারিতে একটা কোশ্চেন আসে এরকম রাইটারদের কাছ থেকে, যেসব রাইটারদেরকে আমরা অবহেলা করব, মানে মিডল ক্লাস রাইটার যারা, যারা শেক্সপিয়ারের মতো না। তো এই জন ওয়েবস্টার সম্পর্কে শুধু তিনটা লেখাই আমাদের পড়তে হবে, কারণ তিনটা লেখাই মোটামুটি আমাদের সাথে কানেক্টেড। যেমন প্রথমটা, দ্বিতীয়টাকে বলি দি ডেভিলস ল কেস, মানে এটা লয়ের সাথে সম্পর্কিত। ডেভিলস ল কেস, তার মানে দেখেন এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এটাতে ল একটা ওয়ার্ড আছে। এটা লিখেছে জন ওয়েবস্টার। ডেভিলস ল কেস মানে খুব খতরনাক কোন একটা কেস নিয়ে এখানে আলোচনা করা হবে নিশ্চয়ই। আরেকটা আছে দি হোয়াইট ডেভিল, তার মানে তার লেখার মধ্যে আমরা একটা শব্দ বারবার কমন পাচ্ছি, সেটা কি বলেন তো? ডেভিল ডেভিল। ভাইয়া। ডেভিল। ডেভিল। আর ডেভিল যদি আপনি আমার সাথে স্বীকার না করেন, বলেন অ্যাটলিস্ট ডি পাচ্ছেন, তার লেখাগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা ডি ডি একটা ভাব থাকে। তো তার তৃতীয় যে লেখাটা সেটা হচ্ছে দি ডাচেস অফ মালফি। দি ডাচেস, দি ডাচেস অফ মালফি। এই যে ডাচেস অফ মালফিটা সম্পর্কে আমাদের একটু টুকটাক জানতে হবে। এই ডাচেস অফ মালফি হচ্ছে একটা বিখ্যাত, তার প্লে, তার একটা বিখ্যাত প্লে। এবং এই বিখ্যাত প্লের একটা কুখ্যাত চরিত্রের নাম হচ্ছে আপনার বসোলা। বসোলা, বসোলা। আর বসোলাকে কুখ্যাত ক্যারেক্টার বলা হয় কারণ হচ্ছে এই বসোলা হচ্ছে অ্যাকর্ডিং টু ইংলিশ লিটারেচার এটা হচ্ছে একটা ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার। ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার, ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার। আর ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলা হয় এমন ক্যারেক্টারকে যে ক্যারেক্টারগুলো থাকে সেলফিশ অনেক বেশি। মানে দে উইল মিট দেয়ার এন্ডস বাই এনি মিনস। অনেক সময় এমন হয় না যে আপনার পার্টনার আপনার কথা একদম চিন্তাই করে না, সে কেবল নিজের চিন্তাই করে, সে খালি নিজের ইন্টারেস্টের কথাই ভাবে, আপনার কথা কেবল ভাবেই না। আপনার পরীক্ষার আগে তার সব যত কথা বলার ইচ্ছে হয়, তার পরীক্ষার আগে আপনি তাকে খুঁজে পান না। সো দেখেন এরকম ক্যারেক্টার যারা মনে করে যে হচ্ছে যে হি ইজ হি বা শি ইজ শি, এই ধরনের ক্যারেক্টারকে বলা হয় ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের জন্ম দিয়েছে একজন সম্ভবত ইতালিয়ান রাইটার, আই ক্যানট রিমেম্বার হিজ নেম। ওনার একটা বিখ্যাত লেখা আছে দ্য প্রিন্স, এটার রাইটার কে? দ্য প্রিন্স, দ্য প্রিন্স ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি। হ্যাঁ ম্যাকিয়াভেলি, ভেরি গুড, চমৎকার। ম্যাকিয়াভেলি, নিকোলাস ম্যাকিয়াভেলি সম্ভবত এমন একটা নাম। তো ওই ম্যাকিয়াভেলি হচ্ছে ওই দ্য প্রিন্স গ্রন্থে ওই প্রিন্সকে হচ্ছে একটা ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার হিসেবে রূপান্তর করছে। মানে তাদের কথা হচ্ছে এন্ড, এন্ড বা এন্ডিং জাস্টিফাইজ, জাস্টিফাইজ দ্য জাস্টিফাইজ দি রেজাল্ট বলতে পারেন বা এভরিথিং বলতে পারেন। মানে এন্ডিংটাই জাস্টিফাই করে। ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোজ ধরেন আই ওয়ান্ট ইউর লাভ, আমি আপনার থেকে ভালোবাসা চাই। এবার আপনি খুন করা হইলেও আমি আপনার থেকে ভালোবাসা আদায় করে নেব। এটাকে হচ্ছে যে এন্ডিংটা তো সুন্দর হয়েছে, সে তো আমার সাথে অ্যাটলিস্ট এখন কবরে যাবে। উই লাভ ইচ আদার রাইট নাও, উই লিভ টুগেদার। তো এটা হচ্ছে ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার। এটা দেখতে পাই আমি জন ওয়েবস্টারের দি ডাচেস অফ মালফি গ্রন্থে। আমরা দেখবো যে এরকম আরো ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার ইংলিশ লিটারেচারে খুঁজে পাবো আমরা। বাট ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার খোঁজার আগে আমাদেরকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে বেন জনসনকে। বেন জনসন, বেন জনসন। আচ্ছা আপনারা বলেন তো যে আহ জনসনের এইজ আছে একটা, মনে আছে এজ অফ জনসন? শুনতে পাচ্ছেন? এলিজাবেথ, এলিজাবেথ পিরিয়ড।
এজ অফ জনসন এটা কোন যুগে, কে বলতে পারেন? এজ অফ জনসন কে বুদ্ধি করে বলতে পারে? নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এজ অফ জনসন এটা কিন্তু নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে গিয়ে দেখেন, নিউ ক্লাসিক্যালের একদম তৃতীয়টা মানে থার্ডটা। আর এখানে যে জনসন, এই জনসনের নাম কি? বেন জনসন। আর ওখানের যে জনসন, ওই জনসনের ফুল নাম কি বলেন তো? ডক্টর স্যামুয়েল জনসন। তাহলে কি আপনারা বলেন, যারা আমার সাথে এখন আছেন, তারা কি ডক্টর স্যামুয়েল জনসন আর বেন জনসনের মধ্যে প্যাচ লাগাইবেন কিনা বলেন, নাকি ক্লিয়ার ইনশাল্লাহ? কারণ এই দুই জনসনের পরীক্ষার হলে আপনার কনফিউশন হবে, আর তখন আলোচনা করার আর সময় থাকবে না আমাদের। সো একটা জিনিস খেয়াল করবেন, বেন জনসন সে হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের রাইটার, আর ডক্টর স্যামুয়েল জনসন যার নাম অনুসারে একটা মানে এইজের নাম হয়েছে যে এজ অফ জনসন বা এজ অফ রিজন বা এজ অফ লজিক্যাল থিঙ্কিং, সেটা হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি। এটা হচ্ছে আলাদা আরেকটা নিউ ক্লাসিক্যাল এজে আলোচনা করলাম আপনাদের সাথে। এবার আমরা দেখি এই বেন জনসনের দুই একটা লেখা। তিনি কয়েকটা ফেমাস প্লে লিখেছেন, তার কয়েকটা বিখ্যাত নাটক আছে, এবং তার নাটকগুলোর মধ্যে না একটা মিল আছে নামগুলোর মধ্যে, তাই মনে রাখা সহজ। আর সবগুলো আমরা পড়বো না, কিন্তু প্রথমে যেটা পড়বো সেটার নাম হচ্ছে দি অ্যালকেমিস্ট। দি অ্যালকেমিস্ট। আপনাদেরকে আমি বলেছিলাম যে এমন লেখা যেগুলো হচ্ছে দুইজন রাইটার লিখছে, সেগুলোর জন্য আলাদা একটা পেজে নোট করবেন। আমি জানি না আপনারা সেটা করা শুরু করেছেন কিনা। এই যে দি অ্যালকেমিস্ট যদি পরীক্ষায় আসে, দি অ্যালকেমিস্ট প্লে বা নাটক কে লিখেছেন, তখন উত্তর হবে বেন জনসন। আর যদি আসে দি অ্যালকেমিস্ট নোভেল কে লিখেছেন, তখন কি হবে উত্তর? আপনারা কি? পাউলো কোয়েলো। পাউলো কোয়েলহো। ভেরি গুড, পাউলো কোয়েলহো। পাউলো কোয়েলহো। পাউলো কোয়েলহো হবে যদি বলেন নোবেল। আর যদি বলে অ্যালকেমিস্ট নাটক, তাহলে হবে বেন জনসন। আপনারা প্লিজ এগুলোর আলাদা একটা লিস্ট করবেন, আলাদা একটা খাতার মধ্যে, একটা পেজের মধ্যে। আরে বাবা, যখন জাজ টাজ হয়ে যাবেন, তখন ছোট ভাই বোনদের বলতে হবে না, দেখো কি নোট টোট করছি, ফাটাই দিছি পুরো একদম। সুন্দর করে নোট করবেন, সমস্যা কি? ইনভেস্ট ইউর টাইম এন্ড এনার্জি হিয়ার, ইউ উইল বি রিওয়ার্ডেড। সো দি অ্যালকেমিস্ট একটা গেল। তার আরো দুইটা প্লে আছে, দুইটার নামের মধ্যে হিউমার শব্দটা আছে, HUMOUR, হিউমার। মানে উনি এত পরিমাণ এই হিউমার শব্দটা তার লেখালেখিতে ব্যবহার করছে ভাই, মানে এর আগে কেউ নাটকের মধ্যে এমন হিউমার খুব বেশি একটা আনেনি। সো তাকেও আমরা কি একটা ফাদার বলতে পারি না? কি বলতে পারি বলেন তো? ফাদার বলতে পারি। আর নাটক, ওকে, তাকে আমরা ফাদার বলতে পারি। সেটা হচ্ছে কমেডি হিউমার। কমেডি হিউমার, ফাদার অফ কমেডি অফ হিউমার্স, মানে হিউমার নিয়ে কমেডির ফাদার বলা হয় এই বেন জনসনকে। প্রথম হিউমারটার নাম ছিল এভরি ম্যান ইন হিজ হিউমার, আর একটা ছিল এভরি ম্যান আউট অফ হিজ হিউমার। ওকে, আমরা দুইটা দেখে ফেললাম, মাঝখানে আর দুইটা বাকি আছে। সে দুইটার মধ্যে একটা নাম হচ্ছে ভলফোন। এই ভলফোনটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এই ভলফোনটাই পরীক্ষায় বেশি আসে। আর একটা নাম হচ্ছে দি সাইলেন্ট ওমেন। দি সাইলেন্ট ওমেন। আমি একটা পেজে শুধুমাত্র নোট করেছিলাম যে ওমেন আছে এমন লেখার কয়টা আছে ইংলিশ লিটারেচারে। ওমেন আছে শুধুমাত্র। আপনি 4-5টা লেখা পাবেন যে বইটার নামের মধ্যে ওমেন আছে। সো এরকম ভাবে আলাদা একটা পেজ করবেন, লিখবেন দি সাইলেন্ট ওমেন, লিখেছেন বেন জনসন, এটা একটা প্লে। ভলফোন, এটাও একটা প্লে, লিখেছেন বেন জনসন। আর এটার অন্যতম একটা চরিত্র হচ্ছে মস্কো, এটাও অনেকটা কাইন্ড অফ একটা ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বা একটা ব্যাড ক্যারেক্টার, মস্কো। শেষ আমাদের বেন জনসন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি। বাকি যেগুলো আছে এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন, তাও আমি একটু বলে দিই। যেমন হচ্ছে যে থমাস কিড, এর সম্পর্কে কি কোনটা দেখবেন? থমাস কিড। থমাস কিড সম্পর্কে শুধুমাত্র আপনারা দেখবেন সেটা হচ্ছে দি স্প্যানিশ ট্র্যাজেডি। ইস, আমি যদি রেনাইসেন্স যুগে জন্মগ্রহণ করতাম, আমিও কিছুর ফাদার হইতে পারতাম। স্প্যানিশ ট্র্যাজেডি, সে একটা বিখ্যাত লেখা লিখছে, দি স্প্যানিশ ট্র্যাজেডি। ট্র্যাজেডি, ওকে। এবার দেখেন এই যে দি স্প্যানিশ ট্র্যাজেডি, আপনারা বলেন যে ট্র্যাজেডি সর্বপ্রথম লিখেছিল কে? ট্র্যাজেডি প্লে সর্বপ্রথম লিখেছিল কে? নাম মনে আছে কিনা কারো? বা পেজ উল্টান যদি দরকার। ক্রিস্টোফার মার্লো। মার্লো। ট্র্যাজেডি, এবং কোন ট্র্যাজেডির জন্য তাকে বলা হয় ট্র্যাজেডির বস? ক্রিস্টোফার মার্লোর কোনটার জন্য তাকে ট্র্যাজেডির বস বলা হয় মনে আছে? আমি একটু জ্বালাবো আপনাদেরকে না, আপনাদের ব্রেইনকে মাঝে মাঝে টোকা দিব, শুশুরি দিব। দ্রুত বলেন। ক্রিস্টোফার মার্লো। ডক্টর ফস্টাস। ভেরি গুড, ডক্টর ফস্টাস। Dr. Faustus was the first tragedy play in English literature.
এই থমাস কিড সাহেব কি করছে স্প্যানিশ ট্র্যাজেডির মধ্যে, সে তো ট্র্যাজেডি ইনপুট করছি, বাট এই ট্র্যাজেডিটা ছিল অনেকটা রিভেঞ্জ ট্র্যাজেডি, মানে রিভেঞ্জ, তার মানে ফার্স্ট রিভেঞ্জের ইন্ট্রোডাকশন করেছে ট্র্যাজেডির মধ্যে, সেটা কে বলেন তো? থমাস কিড। যদি এবার প্রশ্ন আসে হু ইজ দি ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি ইন ইংলিশ লিটারেচার, উত্তর কি হবে? থমাস কিট। এজন্য স্টুডেন্টরা বলে যে ভাই একবার দেখি ডক্টর, একবার দেখি ক্রিস্টোফার মার্লো, আবার দেখি ভাই থমাস কিড। আরে বাবা, ক্রিস্টোফার মার্লো হচ্ছে ফাদার অফ অনলি ট্র্যাজেডি প্লে, আর থমাস কিড হচ্ছে ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি প্লে। এই যে পার্থক্যগুলো, ফাইন লেয়ার গুলো, এগুলো ধরতে পারলে ইংলিশ লিটারেচার আপনার হাতের মুঠোয় চলে আসবে ইনশাল্লাহ। সো আমাদের গেল রিভেঞ্জ ট্র্যাজেডি প্লে, দি স্প্যানিশ প্লে, থমাস কিড। ওকে, আমি আবার পাগল ছিলাম, আমি স্প্যানিশ শব্দ আছে এমন লেখাগুলোরাও আবার আলাদা করছিলাম, যে স্প্যানিশ নিয়ে 2-3টা এমন লেখা আছে। 10 নম্বর এবার আমি যাই, তার নাম হচ্ছে থমাস মোর। থমাস মোর, MORE, মোর, থমাস মোর। তাকে রাজা অষ্টম হেনরি তাকে হচ্ছে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, শিরচ্ছেদ করেছিলেন তার, বিকজ হি ওয়াজ এ কাইন্ড অফ এন্টি ক্যাভেলিয়ার। এন্টি ক্যাভেলিয়ার কি সেটা আমাদের এখন জানা লাগবে না, যখন ক্যাভেলিয়ার জানবো তখন এন্টি ক্যাভেলিয়ার জানা যাবে। ক্যাভেলিয়ার পয়েট সম্পর্কে আমরা শিখবো যখন জ্যাকোবিয়ান পিরিয়ড পড়বো। বাট থমাস মোরের ব্যাপারটা হচ্ছে, সংক্ষেপে যদি বলি, থমাস মোর হচ্ছে ওই সময় যে রাজা ছিল, সেই রাজার যে স্বৈরাচারী শাসন ছিল সেটার বিরোধিতা করেছিল, এবং তাকে সেজন্য শিরশ্ছেদ করা হয়। সো ইট ইজ নট এ নিউ থিং। সো দেখেন, এই থমাস মোর একটা লেখা লিখেছিলেন, সেটার নাম হচ্ছে ইউটোপিয়া। ইউটোপিয়া, এবং তার এই লেখা থেকে ইউটোপিয়া একটা ধারণায় রূপান্তরিত হয়ে যায়, ধারণায় রূপান্তরিত হয়ে যায়। ওকে, ইউটোপিয়া হচ্ছে একটা কমপ্লিট ওয়ার্ল্ড উইথ ফেয়ারনেস, ইকুইটি, বিউটি, জাস্টিস, এভরিথিং ইজ ফেয়ার ইন দিস ওয়ার্ল্ড, আর যেটা কখনোই আসলে বাস্তবে সম্ভব না। সো বলা হয় যে ইউটোপিয়া ইজ অনলি এ কনসেপ্ট, যদিও মেয়েরা হচ্ছে এই কনসেপ্টে সবচেয়ে বেশি ভোগে। তারা কল্পনার সাগরে তারা হচ্ছে অনেক প্লে ড্রামা ক্রিয়েট করে অ্যাজ দে জাস্ট ওয়ান্ট বাই দেমসেলফ। মেয়েরা কিন্তু একটা ইউটোপিয়াতে ভোগে, এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত, রিসার্চ। তারা হচ্ছে একটা স্বপ্নিক জগৎ আছে তাদের, তারা হচ্ছে ওই জগতেই সবসময় থাকে। সো হোয়াট এভার পেইন মে দে বি ইন, they have a complete parallel world in their mind to live by themselves. চলে যাই আমরা তারপরের লেখক, তার নাম হচ্ছে জর্জ চ্যাপম্যান। জর্জ চ্যাপম্যান সম্পর্কে খুব বেশি কিছু জানা লাগবে না, শুধু এতটুকুই জানলেই হবে যে আমরা তো ওই যে গ্রিক টাইমের একটা লেখা সবাই জানি, সেটা হচ্ছে হোমার লিখেছিলেন ইলিয়াড এবং ওডিসি নামে 2টা লেখা, গ্রিক মানে সময়ে, গ্রিকদের ইতিহাস নিয়ে, অ্যাবাউট ট্রয় যুদ্ধ, তারপরে হচ্ছে যে যে ট্রয়ের যে কাহিনী আমরা যে শুনি। সো এই ইলিয়াড এবং ওডিসিকে প্রশ্ন আসতে পারে, ইলিয়াড এবং ওডিসি যেটা গ্রিক মহাকাব্য মূলত, ওই গ্রিক ভাষা থেকে সেটাকে ইংরেজিতে সর্বপ্রথম ট্রান্সলেট করেছেন কে? উত্তর কি হবে? জর্জ চ্যাপম্যান। এতটুকুই জানলেই হবে, আর কিছু জানা লাগবে না। আর একটা জিনিস দেখেন যে এখানে একটা ছবি আছে যে সাজানো ট্রয় নগরী জ্বলছে, এটার নিচে একটা স্টার দেয়া আছে যে ট্রোজান হর্স একটি কম্পিউটার ভাইরাসের নাম। এটা কি দেখতে পাচ্ছেন সবাই আপনারা? ক্যান ইউ ফাইন্ড ইট? ট্রোজান হর্স একটি কম্পিউটার ভাইরাসের নাম, এই লেখাটা কি আপনাদের চোখে ধরা যাচ্ছে? এটাতে একটা মানে হাইলাইটার দিয়ে দাগ দিয়ে রাখেন, পরীক্ষায় অনেক সময় আসে ট্রোজান হর্স একটি কিসের নাম, তখন অনেকে দেয় উন্নত জাতের একটি ঘোড়ার নাম। এটা হচ্ছে একটা কম্পিউটার ভাইরাস। আই হোপ ইউ অল নো দিস। তারপরে রাইটার নিকোলা ম্যাকিয়াভেলি, আমরা অলরেডি তার ব্যাপারে পড়ে ফেলেছি। সে হচ্ছে সেলফিশ ক্যারেক্টারের সৃষ্টি করেছে, সে ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টারের সৃষ্টি করেছে। সে একটা বিখ্যাত বই লিখেছে, সেটার নাম হচ্ছে দি প্রিন্স। এবং এই যে সে একটা নতুন ধারণার জন্ম দিল, সেজন্য তাকে বলা হয় ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। আরো অনেক তার পলিটিক্যাল সায়েন্সে যদিও কাজ আছে। সো আমরা যদি বলি ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স, এটার উত্তর হবে নিকোলা ম্যাকিয়াভেলি। নিচে যে ভদ্রলোকের নাম আছে মিগনাল ডি কারভেন্টিস, তাকে আমরা বয়কট করলাম, তাকে আমরা পড়বো না। লাস্ট যে লেখককে পড়ে আমি আপনাদেরকে গুড নাইট দিয়ে দিব, তার নাম হচ্ছে ফ্রান্সিস বেকন।
ফ্রান্সিস বেকন। এই ফ্রান্সিস বেকন তাকে কেন পড়তে হবে আপনাদের জুডিশিয়ারি বা বিসিএস এর জন্য বা বিসিএস এর জন্য? বিকজ তার উক্তির জন্য। আপনারা অনেক সময় বলেন না যে ভাইয়া কোন উক্তিগুলো পড়বো, উক্তি যারা লিখেছে তাদের উক্তি আপনি পড়বেন। ব্যাপারটা হচ্ছে এরকম উক্তি সবাই লিখতে পারে না, অনেকেই প্লে লিখে, ট্র্যাজেডি লিখে, বাট এই উক্তি লিখে গেছে একজন, তার নাম হচ্ছে ফ্রান্সিস বেকন। তার কিছু ফেমাস কোটেশনস আছে, বিকজ সে ছিল মূলত একজন এসে রাইটার। দেখেন আমরা কিন্তু এই যে এসের সাথে পরিচিত হইলাম, খেয়াল করেছেন বিষয়টা? কিসের সাথে পরিচিত হইলাম ফ্রান্সিস বেকনের নামের সাথে, বলেন তো? এসের সাথে পরিচিত হইলাম। ওকে, এবং তাকে এজন্য যদি বলি যে হু ইজ দি ফাদার অফ এসে, উত্তর কি হবে? ফ্রাঙ্কিস বেকন। ফ্রান্সিস বেকন। এবার বলেন যে হু ইজ দি ফাদার অফ এটা, এরকম যদি কোনো প্রশ্ন আসে, ওই অপশনে যে লোকগুলোর নাম থাকবে তাদের কোন যুগে বসবাস করার সম্ভাবনা সবচেয়ে বেশি, ফাদারদের, বিশেষ করে ইংলিশ লিটারেচারে? মডার্ন, পোস্ট মডার্ন, নাকি রোমান্টিক? কি মনে হয়? যতই ফাদার টাইপ প্রশ্ন দেখবেন, রেনাইসেন্স, বেশিরভাগই রেনাইসেন্স। ভেরি গুড, রেনেসাই। তো আমরা দেখলাম যে এস এর জনক হচ্ছে আপনার ফ্রান্সিস বেকন। ওকে, তাকে এর জন্য বলা হয় ফার্স্ট অ্যাসিয়েস্ট, মানে প্রথম এসে লিখছে সে ইন ইংলিশ লিটারেচার। এবং তার এসেগুলো খুব সুন্দরভাবে নাম ছিল অনেক, এরকম আমার মনে আছে, এরকম এরকম ও দিত, পরে এরকম এই সুন্দর করে ঢেউ দিয়ে দিয়ে লিখতো, অফ অফ, এরকম অফ থাকতো তার লেখার সামনে দিয়ে। ওকে, অফ হচ্ছে ধরেন স্টাডিজ, STUDIES। যে যারা এসে লিখে মনে রাখবেন তারা হচ্ছে পড়াশোনা করুয়া, সে অনেক জ্ঞানীগুণী লোক ছিল ফ্রান্সিস বেকন। অফ স্টাডিজ, তারপর হচ্ছে এরকম বাঁকা করে লেখে, অফ বাঁকা করে, হ্যাঁ, অফ। তারপরে হচ্ছে আপনার লাভ, তারপরে হচ্ছে আপনার এরকম অফ, ওকে, ট্রুথ, ট্রুথ। তার লেখাগুলো এরকম অফ বাঁকা করে লেখে। তারপর লেখে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ। তারপরে তার লেখা হচ্ছে অফ আপনাদের সবার খুব পছন্দের কনসেপ্ট, ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, এরকম। সো অফ দিয়ে লেখা থাকলে চোখ বন্ধ করে আমরা ফ্রান্সিস বেকন দিয়ে দিতে পারি যদি কোনো দুর্ঘটনা না ঘটে। ওকে, এবার তার থেকে জানা লাগবে কি, আমাদের জানা লাগবে তাকে আরেকটা জিনিসের ফাদার বলা হয়। এটা যদি আসে পরীক্ষায় 90% পোলাপান পারবে না, বিসিএস এ আসলো বা জুডিশিয়ারিতে আসলো, বিকজ অনেকে এটা ইগনোর করবে। তাকে বলা হয় ফাদার অফ ইম্পেরিসিজম। ফাদার অফ ইম্পেরিসিজম, বানান ঠিক আছে কিনা? ফাদার অফ ভাই ভাই কি ইম্পেরিসিজম। মানে বাংলা অর্থ যে সাম্রাজ্যবাদী এরকম কিছু? ইম্পিরিসিজম, ইম্পিরিসিজম না, জি সাম্রাজ্যবাদী ভাই। না। ইম্পিরিসিজমের অর্থ সাম্রাজ্যবাদী না। ইম্পিরিসিজমের অর্থ হচ্ছে আপনার ইম্পেরিয়ালিজম, যদি বলি সেটা সাম্রাজ্যবাদ হবে, ইম্পেরিয়ালিজম। বুঝতে পারছেন? ইম্পেরিয়ালিজম এল থাকলে একটা, আর যদি ইম্পিরিসিজম থাকে, এটা এটার অর্থ হচ্ছে আপনার অভিজ্ঞতাবাদ। কি বলেন তো? অভিজ্ঞতাবাদ। যেমন হচ্ছে আপনাদের মধ্যে, আপনার নাম কি যে ভাই প্রশ্ন করলেন? জি ভাই, শুভ। শুভ, হ্যাঁ শুভ ভাই, আপনি নর্থ সাউথ থেকে পড়ছেন তাই না? জি ভাই। শুভ ভাই আমাকে হচ্ছে, শুভ ভাইকে আমি পছন্দ করি একটা কারণে, কারণ শুভ ভাই আমাকে সর্বোচ্চ পরিমাণ কল দিছে, মানে ইন এ সিঙ্গেল মান্থ। আই ক্যান ফিল হিজ ডিজায়ার অ্যান্ড কি বলে প্যাশন। আমি জানি শুভ ভাইকে পুরো লং জার্নিতে আমি পাবো, নাকি আপনি হারাই যাবেন আবার ভাই পড়াশোনা থেকে? নো ভাই, ভাই আমি অলওয়েজ আপনার সাথে সাথে আছি ভাই। ওকে, অলওয়েজ সাথে সাথে, সেটাই, উই হ্যাভ টু বি দ্যাট। তো এই যে ধরেন শুভ ভাইয়ের জন্য আমি দুইটা মেয়ে দেখলাম। একটা মেয়ে হচ্ছে ধরেন সে খুব এক্সপেরিয়েন্সড অ্যাবাউট লাইফ, অ্যাবাউট এভরিথিং, অ্যাবাউট হোয়াট লাইফ মিনস, হোয়াট শুড ভ্যালুস বি। আরেকটা মেয়ে হচ্ছে ধরেন নুব। এখন শুভ ভাই আপনি কাকে বিয়ে করবেন বলেন? হ্যাঁ, যার এক্সপিরিয়েন্স ভালো আছে। যার এক্সপিরিয়েন্স ভালো আছে, ভেরি গুড। সো এই ফ্রান্সিস বিকন ছিল, সে হচ্ছে এই অভিজ্ঞতাবাদে বিশ্বাস করতো, সে ভাবতো এক্সপিরিয়েন্স ইজ এভরিথিং। তাই তাকে বলা হয় ফাদার অফ ইম্পিরিসিজম। এই ইম্পিরিসিজম থেকে আরো একটা শব্দ আসে, সেটার নাম হচ্ছে ইম্পিরিক্যাল। ইম্পিরিক্যাল, এই শব্দটাও আপনারা লিখে রাখতে পারেন। এগুলো দিয়ে যদি বাক্য রচনা আসে, অনেক ছাত্ররাই কিন্তু পারে না।
কারণ অনেকেই আসলে গুলাই ফেলে, মনে করে এটা মনে হয় সাম্রাজ্যবাদের সাথে কানেক্টেড বা কিছু একটা, বাট শব্দগুলো কিন্তু খুব পরিচিত। ইম্পিরিক্যাল, ইম্পিরিসিজম। এই ইম্পিরিক্যাল শব্দটার মানে হচ্ছে কাইন্ড অফ ইউ আর রিলাইং অন এক্সপেরিয়েন্স or observations. You are relying on observations, experience, not merely being so theoretical. You are giving importance to testify. Okay, this is known as empirical. এটা একটা adjective. আর হচ্ছে যেমন হচ্ছে আমরা বলতে পারি যে এই যে নিউটন যে গ্র্যাভিটি আবিষ্কার করলো, from apple dropping from a tree, isn't it a experiment? Isn't it a observation? So এরকম আর কি। যাই হোক, তো আমরা কয়েকটা উক্তি দেখবো, আপনাদের বলবো একটু দ্রুত দাগাবেন যে উক্তিগুলোর কথা আমি বলবো। একদম প্রথম উক্তি, নলেজ ইজ পাওয়ার, এটা কে বলেছে বলেন? সক্রেটিস নাকি প্লেটো? হু সেইড নলেজ ইজ পাওয়ার? সক্রেটিস। এটা বলেছে ফ্রান্সিস বেকন। দেখেন তার সর্বশেষ যে উক্তিটা, নলেজ ইজ পাওয়ার। তারপরে হচ্ছে এটার উপরের যে লেখাটা দেখেন, লেখা আছে ওল্ড উড বেস্ট টু বার্ন। যে উডটা ওল্ড, সেটা কি বার্ন করলে ইউ উইল গেট মোর ইন্টেন্স ফায়ার দ্যাট ইউ নিড। ওল্ড ওয়াইন টু ড্রিঙ্ক, অনেকে দেখবেন মদ হচ্ছে পুরান করে খায়, খেতে ভাল লাগে। তারপরে হচ্ছে রাজারা এটা করতো, আগে মদ কিনে রাখতো 1900 সালে, 2000 সালে এসে খাইতো আর কি এরকম। তারপর হচ্ছে ওল্ড ফ্রেন্ডস টু ট্রাস্ট, মানে ওল্ড ফ্রেন্ডের উপরে আপনি যে ট্রাস্টটা করতে পারবেন সেটা কখনো নিউ ফ্রেন্ডের উপরে করতে পারবেন। অ্যাজ লাইক আপনি ইউ হ্যাভ বিকাম সামওয়ান ভেরি ইম্পর্টেন্ট, মেবি প্রাইম মিনিস্টার আর হচ্ছে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। এখন আপনি কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করবেন, এটার জন্য ইউ হ্যাভ টু ফাইন্ড এ পারসন। আপনি কাকে সিলেক্ট করবেন? দুটার মধ্যে আছেন, একটা হচ্ছে আপনার ডিফেন্স ফোর্সের সাপোজ হচ্ছে চিফ, যে বা হচ্ছে কোনো একটা ডিপার্টমেন্টের চিফ অথবা কোনো একটা সেক্রেটারি। আর একটা হচ্ছে ধরেন আপনার খুব একটা ওল্ড ফ্রেন্ড হু ইজ টিচিং ইন এ ইউনিভার্সিটি অর ইন এ মেয়ার কলেজ অর জাস্ট হি ইজ ডুইং এ জব ইন এ সিম্পল ব্যাংক। You should trust your old friend, not the new ones. New ones will always try to take benefit from you, but old one will not. কারণ old one যদি করতো, they would have it before. So এই জন্য বলে old wood best to burn, old wine to drink, old friends to trust, and old author to read. ওকে, এখান থেকে জুডিশিয়ারিতে কিন্তু শূন্যস্থান আসতে পারে, বিকজ আমরা কয়েকবার দেখেছি। যেমন একবার 16তম বা 17তম জুডিশিয়ারিতে একটা প্রশ্ন আসছিল যে উই পাইন ফর হোয়াট নট। কেউ কি এই প্রশ্নটা খেয়াল করেছেন যারা কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করতেছেন? উই পাইন ফর হোয়াট নট, এটা আসছিল এই ইংলিশ লিটারেচারের বই থেকে। এই উই পাইন ফর, এই ফরের নিচে একটা শূন্যস্থান ছিল, বেশিরভাগ পোলাপানি পারে নাই। তারপরে আরো একটা উক্তি আছে যেগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন, যে সাইলেন্স ইজ দি স্লিপ দ্যাট নাউরিশেস উইজডম। তারপর হচ্ছে রিভেঞ্জ ইজ আ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। রেভেঞ্জ ইজ আ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। যেগুলো বলতেছে এগুলো ইয়া করে রাখেন, বোল্ডমার্ক করে রাখেন, সবগুলোই একবার করে দেখবেন। বাট এ পাশে আসেন, বাম পাশে, এখানে একদম নিচে একটা লেখা আছে, ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড টু বি ওয়াইজ। আপনারা হয়তো বা অনেকে অলরেডি জানেন যারা এই এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছেন। ইফ ইউ এভার লাভড, দেন ইউ ওয়ার নট wise or you are not. If you did not, then you have a possibility to be a wise. শুভ ভাই, আপনি কি ওয়াইজ নাকি নট ওয়াইজ? হ্যাঁ, ওয়াইজ। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা যাব যে তারপরে আরো একটা উক্তি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়াইফস আর ইয়ং ম্যানস মিস্ট্রেসেস, কম্পেনিয়ন্স অফ দি মিডল এজ অ্যান্ড ওল্ড ম্যানস নার্সেস। এগুলো কিন্তু খুব অবজারভেশনাল কথাবার্তা, খুব এক্সপেরিমেন্টাল কথাবার্তা, মানে ডিরেক্ট বলে দিলাম ব্যাপারটা তা না। তারপর আরো একটা কথা, সাম বুকস আর টু বি টেস্টেড, সাম বুকস টু বি শ্যালোড, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। এখানে যে সাম ফিউ, ফিউর নিচে শূন্যস্থান থাকতে পারে।
আপনারা বলেন, আপনাদের একটা শূন্যস্থান দেই, বলেন এটা স্টাডিজ সার্ভস ড্যাশ ডিলাইট, এটার শূন্যস্থানে কি কোন প্রিপোজিশন হবে বলেন তো, যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। ফর ফর, ভেরি গুড। তো আপনারা এই উক্তিগুলো যখন পড়বেন আমার মতো একটু চালাকি করবেন, এগুলো উক্তিগুলো উক্তির জন্য পড়বেন না, পড়বেন হচ্ছে শূন্যস্থানের জন্য। যেখানেই দেখবেন এরকম ফর আছে, কোনো প্রিপোজিশন আছে অথবা কোনো আর্টিকেল আছে, সেগুলো একটু মনে রাখবেন। যেমন হচ্ছে স্টাডিজ সার্ভস ফর ডিলাইট, ফর অর্নামেন্ট, অ্যান্ড ফর এবিলিটি, যে কোনো একটা ফরের নিচে দাগ দিয়ে আপনাকে কনফিউজ করে দিতে পারে। তারপরে আরো একটা শূন্যস্থান আসতে পারে যে রিডিং মেক ইট, রিডিং মেক ইট ড্যাশ ফুল ম্যান, কি হবে শূন্যস্থানে বলেন তো? রিডিং মেক ড্যাশ ফুল ম্যান, শূন্যস্থানে কি এ হবে? ফুল ম্যান। এ ফুল ম্যান, ভেরি গুড। শেষ। এবার আমরা যাব হচ্ছে গ্যালিলিও গ্যালিলেই, গ্যালিলিওর কাছে যাব। গ্যালিলিওকে বলা হয় ফাদার অফ অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি। তার মানে এই দেখেন, অবজারভেশনাল, অবজার্ভ করাটা এটা শুধুমাত্র রাইটারদের কাছে সীমাবদ্ধ ছিল না, এটা কিন্তু সায়েন্টিস্টদের কাছেও সীমাবদ্ধ ছিল। অ্যান্ড ইউ শুড রিমেম্বার ওয়ান থিং, ওই সময় কিন্তু পুরো পৃথিবীতে অনেক বেশি গোঁড়ামি ছিল, কনভেনশনাল ছিল, অর্থোডক্স ছিল অনেক বেশি। লাইক দে, ওই সময় যখন বলল যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে না, এটার জন্য কিন্তু তাকে হি হ্যাড টু ফেস দ্য কিং। সো ওই সময় এই অবজারভেশনাল সায়েন্স অ্যান্ড পোয়েট্রি, লিটারেচার এগুলো কিন্তু আগাইছে। আমি নিজে অবাক হই, এবং আমি নিজে এখনো অবাক হই যে কতটুকু মেধা আসলে আমাদের পক্ষে অর্জন করা সম্ভব কিনা। যতটুকু মেধা থাকলে পৃথিবীতে বসে আমি মহাকাশ দেখতে পাবো, আদৌ কি এটা সম্ভব? ওই সময় তো কোনো অ্যাস্ট্রোনমি ছিল না খুব বেশি একটা। থিঙ্ক, মানুষের চিন্তার গভীরতা কোন পর্যায়ে পৌঁছায় যেতে পারে। সো এই গ্যালিলিও গ্যালিলেকে বলা হয় ফাদার অফ অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি, ফাদার অফ মডার্ন ফিজিক্স, ফাদার অফ সায়েন্স। এবং বৃহস্পতি যে গ্রহটা আছে এটা সন্ধান এই গ্যালিলিও গ্যালিলে নিজে করেছিলেন। এবং তার কিছু সূত্রও আছে, আমরা জানি পরন্ত বস্তুর সূত্র, এগুলো যখন সায়েন্স পড়বো তখন আমরা দেখবো, কারণ এখান থেকে প্রশ্ন আসে রিটেনে। এবং তিনি দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কার করেছিলেন। ওকে, তারপরে আমরা যে রাইটার আছে উইলিয়াম শেক্সপিয়ার, তাকে আর আমরা আজকে পড়বো না, বিকজ তাকে পড়া শুরু করলে আজকে সারা রাত আমাদের চলে যাবে। আমরা একটু পেজ নম্বর চলে যাব 45-এ, সবাই একটু পেজ নম্বর 45-এ যান। পেজ নম্বর 45 গিয়েছেন? ইউনিভার্সিটি উইটস এর কথা বলা আছে এখানে, তাদেরকেও আমরা একটু দেখব। ইউনিভার্সিটি উইটস বলতে হচ্ছে এটা এলিজাবেথান পিরিয়ডদেরকে বোঝাবে, যে ওই এলিজাবেথান পিরিয়ড যেটা আমরা এতক্ষণ পড়লাম, আর এতক্ষণ আমরা যে পিরিয়ডটা পড়লাম এই পিরিয়ডে সবচেয়ে বেশি পরিমাণ মানে ফাদার দেখতে পাইলাম না, যে বিভিন্ন কিছুর জনক, সেজন্য এই এলিজাবেথান পিরিয়ডকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। কি বলা হয় বলেন তো? গোল্ডেন এজ। তাহলে যদি বলি যে ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ কত সাল থেকে কত সাল, উত্তর কি হবে? থিঙ্ক থিঙ্ক থিঙ্ক, চিন্তা করেন, ভাবেন। গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার কত সাল থেকে কত সাল? ভাইয়া যে 1560 1500 থেকে 1660। 1500 থেকে 1660 ষাট থেকে পর্যন্ত। 1500 থেকে 1660 পর্যন্ত, ভেবে দেখেন। 1558 থেকে 1603। চমৎকার। 1500 থেকে 1558 তো গেল আমাদের প্রিপারেশন, এটা তো আর এলিজাবেথান না। আর 1558 থেকে 1558 থেকে 1603 পর্যন্ত, এটাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। তারপরে 1603 থেকে হচ্ছে 1625 রয়েছে জ্যাকোবিয়ান পিরিয়ড, এটা কিংস জেমসের নাম অনুসারে করা হয়েছে। পরে 1649, আর 1649 থেকে হচ্ছে আপনার হচ্ছে 1660, এই যে এটা, এটা হচ্ছে আপনার কমনওয়েলথ পিরিয়ড। নাকি আমি একটু স্কিপ করে ফেললাম বলেন তো? হ্যাঁ, এই দেখেন, কারণ এগুলো আমাদের মনে রাখতে হবে। 1603 থেকে 1625,
আর 1625 থেকে 1649, 1649 থেকে 1660। এটা হচ্ছে কমনওয়েলথ। ক্যারোলিন কো। আর এটা হচ্ছে জ্যাকোবিয়ান। এটা হচ্ছে এলি, শেষ। আর ইউনিভার্সিটি উইটস হচ্ছে আপনার একজন ইয়ং ড্রামাটিস্ট এবং প্যামফ্লেটার্স, মানে হচ্ছে একদল ইয়াং মিলে তারা হচ্ছে ড্রামা রাইটিং শুরু করলো, তারা হচ্ছে ছোট ছোট পুস্তিকা লেখা শুরু করলো, তারা সবাই অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে পড়াশোনা করেছে। ওকে, তো ইউনিভার্সিটি উইটসের 7 জনের নাম আমরা দেখতে পাচ্ছি। এই 7 জনের নাম শুধু মনে রাখলেই হবে। ক্রিস্টোফার মার্লো, আমরা জানি সে ইউনিভার্সিটি উইটস। থমাস কিডস, রবার্ট গ্রিনি, জর্জ পিল, থমাস নাশ, জর্জ লিলি, থমাস লজ। শুধু তাদের নামগুলো মনে রাখলেই হবে। আর একদম নিচে দেখেন একটা লেখা আছে যে ড্রামা ও প্লে এর মধ্যে পার্থক্য। আপনারা বলেন আমাকে, ড্রামা আর প্লে এর মধ্যে পার্থক্য কি? কেউ একজন বলেন। ভাইয়া নাটকের আগের অংশটাকে বলা হয় ড্রামা, আর মানে পরের অংশটাকে বলা হয় মানে প্লে। রাইট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা এই ওল্ড ইংলিশ পিরিয়ড, তারপরে মিডল ইংলিশ পিরিয়ড, তারপর হচ্ছে রেনাইসেন্সের সেম ক্লাস আবার হবে। যারা আমার রেকর্ডিংটা শুনবেন, কোনো কারণে ক্লাসে জয়েন হতে পারেন নাই, আপনাদেরও টেনশন করার কোনো দরকার নেই ইনশাল্লাহ। আর আপনারা কিন্তু এই ইংলিশ লিটারেচার আমার সাথে শেষ করে ফেলেন, এটা আমি একটা অনুরোধ করলাম আপনাদেরকে। পড়া জমায় রাখবেন না, প্রতিদিনের পড়াটা প্রতিদিন মুখস্থ করে ফেলেন। বিকজ আপনারা রেনাইসেন্সটা শেষ হইলে, মানে নেক্সট ক্লাসে উইলিয়াম শেক্সপিয়ার প্লাস রেনাইসেন্সের বাকি যে এই 2টা পিরিয়ড, জ্যাকোবিয়ান, ক্যারোলিন, কমনওয়েলথ, এগুলো 2 পেজ করে এটা শেষ হয়ে যাবে। পরে আমরা একটা পরীক্ষা নিব। পরীক্ষাটা হবে ওল্ড, মিডল এন্ড রেনাইসেন্স, হাফ অফ ভাইয়া ইংলিশ লিটারেচার। জি বলেন ভাইয়া। ভাইয়া আমাদের এই যে ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ ওখানের মধ্যে এবং রেনেসান্সের মধ্যে ভাইয়া আমরা বিভিন্ন পিরিয়ড পড়লাম না, এই যে অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরম্যান, রাইট এইভাবে রাইট। ভাই ভিক্টোরিয়ান পিরিয়ড এবং মডার্ন এই যে ওই যে বইয়ে দেখলাম ওখানেও 2টা ফেজ আছে, প্রি হ্যাঁ রেফেলাইটস হ্যাঁ, এই ওগুলোতে টাইপ। আমরা যাব। হ্যাঁ হ্যাঁ, ওই রকম 2টা পিরিয়ড আছে। মনে রাখতে হবে কিনা ভাই, আমি নোট করতেছিলাম, তো ওগুলো লিখবো নাকি লিখবো না এটার জন্য ওগুলো যে ওগুলো হচ্ছে শুধু হেডলাইনটা, শুধু প্রি রেফেলাইটস আর এস্থেটিসিজম এন্ড ডিকেডেন্স, শুধু এতটুকুই, মানে হেডলাইন শুধু রাখবেন, আর কিছু লিখবেন না। অনলি জি হেডলাইনটা, ভিতরের কোনো কাহিনী, কোনো ঘটনা, ওই কোন রাজা কোন রানীকে মারছে, তারপরে কে কার পেটে ছুরি ঢুকাইছে, এসব দেখার কোনো দরকার নেই। জি জি ভাই, ধন্যবাদ ভাই। ওকে, আমাদের ইংলিশ লিটারেচার কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। 5 নম্বর রিটেন, 5 নম্বর প্রিলি, 2টার প্রিপারেশনই শেষ হয়ে যাচ্ছে। সো প্লিজ, আর যেহেতু এখন সবার মন আসলে খারাপ, নানান কারণেই আমরা সংকটে আছি, সব দিক থেকেই, উভয় দিক থেকেই। সো সেহেতু আমরা বলবো যে এই সময়টাতে আমি আই উড আর্জ ইউ যে আপনারা যতটুকু দেশকে নিয়ে ভাববেন ততটুকু পড়াশোনাকে নিয়েও ভাববেন। বিকজ অনলি নলেজ শিল প্রিভেইল, রিমেম্বার ইট। সো মেক yourself prepared